সো আজকে আমরা আলোচনা করব রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট। ওকে, তাহলে কিডনি দিয়ে কী পরিমাণ সোডিয়াম এক্সক্রেশন হবে সেটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে কী পরিমাণ সোডিয়াম গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয়ে টিউবিউলে আসতেছে, এবং টিউবিউল কী পরিমাণ সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে আবার ব্লাডে পাঠাচ্ছে। ঠিক আছে, যদি কারোর দেখা যায় জিএফআর বেশি, মানে কিডনিতে বেশি বেশি ফ্লুইড ফিল্টার হচ্ছে, তাহলে এই ফ্লুইডের সাথে আমরা জানি সোডিয়ামও থাকবে এবং অন্যান্য ইলেকট্রোলাইট থাকবে। তো সোডিয়াম বেশি বেশি ফিল্টার হইলো, কিন্তু কি হবে, 98% সোডিয়ামই আর কি রিঅ্যাবজর্পশন হয়ে গেল। কীভাবে? বিভিন্ন মানে টিউবুলের বিভিন্ন অংশেই সোডিয়ামটা ফিল্টার মানে রিঅ্যাবজর্পশন হবে। যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কথা যদি বলি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমরা বলছি দুইটা চ্যানেলের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। অ্যান্ড সেলের ভিতরে রিঅ্যাবজর্পশন হইতেছে মানে তো আলটিমেটলি সে কোথায় যাবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে সোডিয়ামটা বাইরে চলে আসবে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এবং সেখান থেকে যাবে কোথায়? ব্লাডে। সো এখন যদি একটা পেশেন্টের এরকম হয় যে তার জিএফআর বেশি হচ্ছে, বাট টিউবুলার যে সেল এগুলো ফাংশনিং না, যেমন একুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস অথবা একুইট টিউবুলার নেক্রোসিস, এই সকল কন্ডিশনে মনে করি আমি টিউবুলটা ভালোভাবে কাজ করতেছে না, তখন এই সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হবে না, তখন বেশি বেশি সোডিয়াম কোথায় অ্যাপিয়ার করবে? ইউরিনে। এই একটা মেকানিজম হইতে পারে। আবার কি হইতে পারে, কারোর জিএফআর কম, কোনো ব্যক্তির যদি জিএফআর কম হয় তাহলে কিডনি দিয়ে কম সোডিয়াম আসতেছে টিউবিউলে, দেন টিউবিউলের ফাংশন ঠিক আছে যদি আমি মনে করি, সে কী করবে? বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। বাট এইখানে তো তার সোডিয়াম আসতেছেই কম, তাহলে সে রিঅ্যাবজর্পশনও কম করবে। তো এটা আর কি একটা বেসিক থিওরি জানার জন্য বললাম আর কি। এখন এই যে সোডিয়াম কতটুকু অ্যাবজর্পশন হবে আর কতটুকু মানে অ্যাবজর্পশন হবে না, সেটা ডিপেন্ড করতেছে কিছু ফ্যাক্টরের উপরে। যেমন আমরা যদি চিন্তা করি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটা কি করবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়াই দিবে। অনুরূপভাবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অংশ যেমন ক্যাটেকোলামিন, সে কী করবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়াই দিবে। বাট সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমাবে কে? রিঅ্যাবজর্পশন কমাইতেছে মানে কিডনি দিয়ে বেশি বেশি বের করে দিচ্ছে যখন একটা পেশেন্টের এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড রিলিজ হইতেছে, ভেন্ট্রিকুলার নেট্রিউরেটিক পেপটাইড রিলিজ হইতেছে, আবার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি রিলিজ হচ্ছে, জিএফআর বেশি, অথবা পেশেন্টের পেরিটিউবুলার ফোর্সেস কম বা বেশি, সেটার উপর ডিপেন্ড করে। এখন আমরা একটা একটা করে আলোচনা করি। ওকে, তাহলে দুইটা ফ্যাক্টর সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন মানে টিউবুল থেকে বেশি বেশি রিঅ্যাবজর্পশন করে কোথায় নিতেছে? ব্লাডে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াইতেছে কে কে? একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ক্যাটেকোলামিন। ওকে, তাহলে প্রথম আমরা ক্যাটেকোলামিন নিয়ে আলোচনা করি। আমরা জানি এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে কি আসে? রেনাল আর্টারি, রেনাল আর্টারিটা পরবর্তীতে হয় অ্যাফারেন্ট আর্টেরিওল, এই অ্যাফারেন্ট আর্টেরিওলটা পরে হয় গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসটা হইতেছে ইফারেন্ট আর্টেরিওল। ওকে, এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমরা পড়ছিলাম কি, অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ কী ছিল? বিপিটা বাড়ায়। বিপি বাড়ানোর একটা মেকানিজম হচ্ছে যে পেরিফেরাল যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলগুলোর সে কনস্ট্রিক্ট করে। এখন পেরিফেরাল ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট হয়েছে মানে কি, আগে যেই ভেসেলটা এতটুকু ডাইলেটেড ছিল এখন সে আরও কম ডাইলেটেড মানে ন্যারো হয়ে গেছে। যখন ন্যারো হবে তখন সেম পরিমাণ ব্লাড, যদি এইখানে ধরি আমি 5টা ব্লাড ছিল, সে এই ক্যাপিলার ভেসেল ওয়ালে যেই পরিমাণ চাপ দিবে, হ্যাঁ, ডাইলেটেড একটা ভেসেল ওয়ালে আর একটা ন্যারো ভেসেল ওয়ালে, দুইটার চাপ কি সমান হবে? অবশ্যই না। তাহলে এইখানে ক্যাপিলারি
বা ভেসেলের উপরে যেই চাপটা সেটা হবে বেশি, ঠিক আছে, বেশি হবে। আর ব্লাড ভেসেলের ওয়ালের উপরে বেশি বেশি প্রেশার দিচ্ছে মানে কি বিপিটা রাইজ হচ্ছে। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভেজো কনস্ট্রিকশনের মাধ্যমে বিপিটা বাড়ায়। আর কিডনির ক্ষেত্রে কি কাজ করতেছে, এই অ্যাফারেন্ট আর্টেরিওলের উপরে কে কাজ করতেছে, ক্যাটেকোলামিন। ক্যাটেকোলামিন কাজ করার পরে এই ভেসেলটাকে সে ন্যারো করে দিছে। যখন ন্যারো করে দিছে তখন রেনাল আর্টারির মাধ্যমে অ্যাফারেন্ট আর্টেরিওল হয়ে অনেক অল্প ব্লাড গ্লুমেরুলাসে আসবে। যখন অল্প ব্লাড গ্লুমেরুলাসে আসবে তখন জিএফআর ড্রপ করবে, জিএফআর কমে গেল। জিএফআর যখন কমে যাবে তখন কম সোডিয়াম, জিএফআর কম মানে সোডিয়াম বা ফ্লুইড অন্য সব কিছু টিউবুলার লুমেনে কম আসতেছে। যখন কম আসবে তখন আমরা জানি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের পরে কি আছে, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, তারপরে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, দেন আর্লি পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এর এইখানে আমার কি আছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা আমরা কিডনিতে পড়বো আবার, সমস্যা নাই। এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সেন্স করবে এইখানে সোডিয়ামটা কম। বেসিক্যালি এইখানে ম্যাকুলা ডেন্সা থাকে, ঠিক আছে। এই ম্যাকুলা ডেন্সাগুলা অ্যাকচুয়ালি সেন্স করে এখানে সোডিয়ামটা কম আসতেছে, যেহেতু ফিল্টার হইতেছে কম সোডিয়াম, তাহলে এইখানে সোডিয়াম আসতেছে কম। যখন এইখানে কম সোডিয়াম আসবে তখন এই ম্যাকুলা ডেন্সা, যেটা জাক্সটা গ্লোমেরুলার একটা অংশ, সে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসকে বলবে তুমি রেনিন রিলিজ করো। তো যখন রেনিন রিলিজ হলো, এই রেনিনটা কোথায় আসবে, ব্লাডে। ব্লাডে যখন রেনিন আসলো ওই দিক থেকে আবার কি আসতেছে, লিভার প্রডিউস করতেছে এনজিওটেনসিনোজেন। এই এনজিওটেনসিনোজেন আবার ব্লাডে রিলিজ করতেছে লিভার। এই এনজিওটেনসিনোজেনের উপরে কে কাজ করবে, রেনিন। রেনিন যখন এনজিওটেনসিনোজেনের উপরে কাজ করবে, সে এনজিওটেনসিনোজেন 1 তৈরি করতেছে এনজিওটেনসিনোজেন থেকে। দেন এই এনজিওটেনসিনোজেন 1 কোথায় যাবে, লাংসে। লাংসের যেই অ্যান্ডোথেলিয়াম আছে, মানে লাংসের ভেসেলের যে লাইনিং, ওইখানে থাকে কি এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম। এই এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম এনজিওটেনসিনোজেন 1কে এনজিওটেনসিনোজেন 2তে কনভার্ট করবে। এই এনজিওটেনসিনোজেন 2 আমরা বলছিলাম দুইটা ফাংশন। সে হচ্ছে একটা কাজ করবে কি শর্ট টার্মের জন্য, এই যে এফারেন্ট আর্টেরিওল, দেন গ্লোমেরুলাস, দেন ইফারেন্ট আর্টেরিওল। সে আইসা এই ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করবে। যখন ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করলো তখন এই গ্লোমেরুলাসে যে ব্লাড আসতেছিল সেইগুলা আর ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বেশি একটা পাস হইতে পারতেছে না, যার জন্য এই গ্লোমেরুলাসের এইখানে এই ব্লাডটা বেশি সময় থাকতেছে। তাহলে যেহেতু ব্লাড বেশি সময় এইখানে থাকতেছে, সেই জন্য অল্প অল্প ফিল্টার হইলেও, মানে জিএফআর কম হইলেও অনেকক্ষণ ধরে ফিল্টার হইতেছে। এই জন্য এখানে জিএফআরটা আগের তুলনায় বাড়বে, যেহেতু অনেক বেশি সময় পাইতেছে ফিল্টার হওয়ার। নর্মালি তো ফিল্টার হওয়ার সময় বেশি পায় না, ধাপ করে চলে যায়, বাট এইখানে যেহেতু এটা কনস্ট্রিক্টেড সেহেতু বেশি সময় পাচ্ছে ফিল্টার হওয়ার। এভাবে জিএফআরটাকে একটু বাড়াবে। জিএফআরটাকে একটু বাড়াইতেছে মানে এখানে আগের থেকে সোডিয়ামটা একটু বেশি আসতেছে। যখন সোডিয়াম বেশি আসতেছে তখন ম্যাকুলা ডেন্সা, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ছিল, সে সেন্স করতেছে না এখন সোডিয়াম ঠিক আছে, ঠিক আছে। তো এখন সোডিয়াম ঠিক থাকবে, দ্যাটস ওয়াই একটা সময় পরে এই যে রেনিনটা রিলিজ হচ্ছিল সেটা স্টপ হয়ে যাবে। হ্যাঁ, কেন, কারণ বেশি বেশি সোডিয়াম আসতেছিল মানে কি বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে এই টিউবুলার সেলগুলো দিয়ে। বেশি বেশি যখন রিঅ্যাবজর্পশন হবে সে বেশি বেশি ব্লাডে যাবে। বেশি বেশি ব্লাডে সোডিয়াম আসতেছে মানে কি সোডিয়াম ব্লাডে বেশি বেশি ফ্লুইড ধরে রাখবে। সোডিয়ামও বেশি হইতেছে, ফ্লুইডও বেশি হইতেছে, মানে পেশেন্টের বিপিটা বাড়বে বা নর্মাল অবস্থায় চলে আসবে। ওকে, এই হলো একটা মেকানিজম অফ এনজিওটেনসিনোজেন 2। আরেকটা মেকানিজম কি হইতে পারে এনজিওটেনসিনোজেন
টুর সে যখন লং টার্মে কাজ করবে তখন আমরা বলছিলাম কিডনির যেই উপরে একটা গ্ল্যান্ড আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে সে স্টিমুলেট করবে। যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তখন কি রিলিজ হবে? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কি করবে আবার? আমরা বলছিলাম ইনাক চ্যানেল আছে, এগুলো আমি বিস্তারিত যাচ্ছি না যেহেতু গত ক্লাসে বলছি। এই ইনাক চ্যানেলের উপরে কাজ করবে। ইনাক চ্যানেলের উপরে কাজ করার ফলে সেলের ভিতরে বেশি বেশি সোডিয়াম ঢুকবে। এই সোডিয়ামটা আলটিমেটলি কোথায় যাবে? ব্লাডে। আর সোডিয়ামের সাথে কিছু পানিও যাবে। তো এইভাবে সে বিপিটা মেনটেন করছে। হ্যাঁ, আর লুমেনে কি রিলিজ করতেছে আমরা বলছিলাম, যেহেতু সে পজিটিভ চার্জ নিচ্ছে, পজিটিভ চার্জ ছেড়ে দিবে। সো লুমেনে সে প্রোটন এবং পটাশিয়াম রিলিজ করবে। এই প্রোটন এবং পটাশিয়াম ইউরিন দিয়ে পাস হবে। দ্যাটস ওয়াই ব্লাডের মধ্যে পটাশিয়াম এবং প্রোটন কমে যাবে। পটাশিয়াম কমে যাওয়া মানে হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে পেশেন্টের, আর প্রোটন কমে যাচ্ছে মানে কি? অ্যাসিড কমে যাচ্ছে। অ্যাসিড যখন কমে যাচ্ছে তখন পেশেন্টের কি হবে? বেস বা অ্যালকালি অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই জন্য যেই সকল পেশেন্টের অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেশন হচ্ছে তাদের আমরা কি পাবো? ইনক্রিজ লেভেল অফ বিপি, কারণ সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি বেশি হচ্ছে। এটা হচ্ছে নর্মাল পেশেন্ট যদি থাকে। আর যদি একটা পেশেন্ট থাকে তার বিপি আগে থেকেই লো, তার কি হবে? অ্যালডোস্টেরন বেশি বেশি রিলিজ হওয়ার জন্য বিপিটা নর্মালে চলে আসবে। আর কি হবে? হাইপোক্যালেমিয়া, সাথে মেটাবলিক, যেহেতু প্রোটন হারাইতেছিলাম মানে অ্যাসিড হারাইতেছিলাম, তাহলে এখানে কি হবে? অপোজিট, অ্যালকালোসিস। তাহলে এটা হচ্ছে এনজিওটেনসিন 2 যখন প্রলং টাইম ধরে কাজ করবে। ওকে, তাহলে এটা ছিল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ক্যাটেকোলামিন যদি অ্যাফারেন্ট আর্টেরিয়ালকে কনস্ট্রিক্ট করে, তখন এইভাবে বিপি মেনটেন হচ্ছে যে সকল পেশেন্টের হাইপোভলিমিয়া আছে বা বিপি লো আছে। আর একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এখন রাস, এটা তো আমরা অলরেডি এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আলোচনা করে ফেললাম যে কীভাবে অ্যাক্টিভেশন হইতেছে। রাস অ্যাক্টিভেশন হইতে পারে তিনটা প্রসেসের মাধ্যমে। এক, যদি হচ্ছে আমি কোনো এনএসআইড দিই। দুই, আমি যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে অ্যাফারেন্ট আর্টেরিয়ালকে কনস্ট্রিক্ট করি, যেটা হচ্ছে ক্যাটেকোলামিন। আর তিন নাম্বার হচ্ছে যদি কোনো কারণে জিএফআরটা ড্রপ করে বা শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায়। ওকে, তাহলে আমি আবার একটু রিভাইজ দিই সবগুলো একসাথে। নর্মাল ফেনোমেনা হচ্ছে রেনাল আর্টারি থেকে অ্যাফারেন্ট আর্টেরিয়লে যখন ব্লাড যাবে, এই অ্যাফারেন্ট আর্টেরিয়লে যেই লাইনিং এপিথেলিয়ামগুলো আছে তারা নর্মালি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে ভ্যাজো ডাইলেটর। সো সে কী করবে? এই অ্যাফারেন্ট আর্টেরিয়লকে ডাইলেট করে দিবে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম। নর্মালি সে ডাইলেট করে দিচ্ছে। ডাইলেট করে দিচ্ছে মানে বেশি বেশি ব্লাড পাস হইতেছে। বেশি বেশি ব্লাড পাস হচ্ছে মানে কি? গ্লোমেরুলাসে বেশি বেশি ব্লাড আসতেছে। গ্লোমেরুলাসে বেশি বেশি ব্লাড আসতেছে মানে কি? বেশি বেশি ফিল্টার হচ্ছে, মানে জিএফআর তার বেশি হচ্ছে। এটা হচ্ছে নর্মাল। বাট আমি যদি এমন একটা কাজ করি যে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে এরকম একটা ড্রাগ দিলাম, যেমন এনএসআইড, তাহলে এনএসআইড কী করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিশন করতেছে। এখন প্রোস্টাগ্ল্যান্ডিনকে যখন সে ইনহিবিট করতেছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কী ছিল? ভেসেলকে ডাইলেট করা। এখন এই ভেসেল ডাইলেট হইতে পারবে না। ভেসেলটা তাহলে কি হবে? কনস্ট্রিক্টেড থাকবে। যখন কনস্ট্রিক্টেড থাকবে তখন ব্লাড কম পাস হবে। ব্লাড যখন কম পাস হবে তখন জিএফআর কম হবে। জিএফআর যখন কম হইতেছে তখন টিউবিউল দিয়ে সোডিয়াম কম আসতেছে। টিউবিউল দিয়ে যখন সোডিয়াম কম আসবে তখন আসতেছেই কম সোডিয়াম, আমি আর কি রিঅ্যাবজর্পশন করবো? তাহলে টিউবুলার সেলগুলো সোডিয়াম কম রিঅ্যাবজর্পশন করবে। এই জন্য আমার শরীরে সোডিয়ামের পরিমাণ কম বা কমে যাচ্ছে। যখন সোডিয়ামের পরিমাণ কমে যাচ্ছে তখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেলের যেই ম্যাকুলা ডেন্সা তারা সেন্স করতেছে কি সোডিয়ামটা কম
টিউবুলার লুমেনে। এই জন্য তারা অ্যাক্টিভেটেড হয়ে রেনিন রিলিজ করতেছে। এই রেনিনটা এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 দেন পরবর্তীতে এনজিওটেনসিন 2-তে কনভার্ট করতেছে। এই এনজিওটেনসিন 2টা আইসা এক ব্যাজো কনস্ট্রিক্ট করতেছে ইফারেন্ট আর্টেরিয়লকে, যার জন্য ব্লাড বেশি সময় ধরে ফিল্টার হইতে পারতেছে। আরেকটা কাজ কি করতেছে, অ্যালডোস্টেরন রিলিজ করতেছে ফ্রম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যালডোস্টেরনটা কি করতেছে, ইনাকের উপরে কাজ করতেছে। এই ইনাকের উপরে কাজ করার মাধ্যমে সে শরীরে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়াইয়া বিপিটাকে নর্মালে আনা ট্রাই করতেছে। 2 নম্বরে সে হাইপোক্যালেমিয়া করতেছে। 3 নম্বরে মেটাবলিক অ্যালকালোসিস করতেছে, যেহেতু অ্যাসিড হারাচ্ছে। তাহলে আলটিমেটলি মেকানিজম হচ্ছে সেম। এখন এই যে পুরা রাস অ্যাক্টিভিটি সে কিসের মাধ্যমে অ্যাক্টিভেশন হয়, একটা বলছি আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরি ড্রাগ যেমন NSAID, এটা আমরা বুঝলাম। 2 নম্বরে কি হইতে পারে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটাও সেম। প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর বা NSAID দিয়ে আমরা কি করতেছিলাম, অ্যাফারেন্ট আর্টেরিয়লকে কনস্ট্রিক্ট করতেছিলাম। তাহলে এখন যদি আমি ক্যাটেকোলামিন দিই, ক্যাটেকোলামিন আমরা বলছি কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা হরমোন বা নিউরোট্রান্সমিটার হরমোন বলতেছি। আচ্ছা যাই হোক, তারা কি করতেছে, তারাও সিমিলারলি এটাকে কনস্ট্রিক্ট করতেছে। কাকে, অ্যাফারেন্ট আর্টেরিয়লকে। তাহলে মেকানিজম সেম। এইখানেও কম ব্লাড পাস হবে, জিএফআর কম হবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে, ম্যাকুলা ডেন্সা তখন অ্যাক্টিভেশন হবে। ম্যাকুলা ডেন্সা রেনিন রিলিজ করার মাধ্যমে অ্যালডোস্টেরন রিলিজ করতেছে বাই অ্যাক্টিভেটিং এনজিওটেনসিন 2, এছাড়াও ইফারেন্ট আর্টেরিয়ল কনস্ট্রিকশন করতেছে। তাহলে NSAID বুঝলাম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বললাম। আবার আরেকটা হচ্ছে পেশেন্টের তার সোডিয়াম লেভেল এমনিতেই কম, ব্লাডে তার সোডিয়াম লেভেল কম। যখন সোডিয়াম লেভেল কম তখন ভ্যাসেল, অ্যাফারেন্ট আর্টেরিয়াল যে ভ্যাসেল সে নর্মাল থাকলো, সমস্যা নাই, সে নর্মাল আছে, কিন্তু তার সোডিয়ামই কম। যখন সোডিয়ামই কম তাহলে জিএফআর দিয়ে কম হবে ফিল্টার, জিএফআর দিয়ে যখন কম ফিল্টার হবে তখন ওই ম্যাকুলা ডেন্সা কম সেন্স করবে, সোডিয়াম দেখবে নাই, তখন সে বেশি বেশি রিঅ্যাবজর্পশন করবে। এই জন্য রাসকে অ্যাক্টিভেশন করতেছে। আবার যার জিএফআর কম, যদি ধরি আমি কিডনির কোনো ডিসফাংশন আছে, গ্লোমেরুলাসে কোনো ডিজিজ আছে, তখন তার জিএফআরটা কমে যাচ্ছে, যেহেতু গ্লোমেরুলাসটা কাজ করতে পারতেছে না প্রপারলি। তখন জিএফআর যখন কমে যাবে তখনও সেম কী হবে, টিউবিউলে সোডিয়াম কম আসবে, যেহেতু জিএফআরই কম, ম্যাকুলা ডেন্সা অ্যাক্টিভেশন হবে, রাসকে অ্যাক্টিভেশন করবে, দেন আলটিমেটলি ওই আগের প্রসেসের মতনই কাজ করবে। তাহলে এইভাবে কিডনি সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াইতেছে। কী কী প্রসেস, NSAID অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিউ টু ডিক্রিসড জিএফআর অথবা সোডিয়াম কম। আরেকটা কি হতে পারে, পেশেন্টের শরীরে ফ্লুইড কম, হাইপোভলিমিয়া। এখন যার শরীরে ফ্লুইড কম অথবা ব্লাড কম, যেমন তার একুইট ব্লিডিং হচ্ছে, অনগোয়িং হিমোরেজ, যখন ব্লিডিং হইতেছে তার ফ্লুইড কম, যখন ফ্লুইড কম তখনও সিমিলারলি কী হইতেছে, অ্যাফারেন্ট আর্টেরিয়লটা নর্মাল সাইজেরই আছে বাট ফ্লুইড ফিল্টার হবে কম। যখন ফ্লুইড ফিল্টার হবে কম, জিএফআর কম, দেন ম্যাকুলা ডেন্সা সেন্স করবে কম সোডিয়াম, ওই তো সেম। তাহলে এই মেকানিজমগুলো মনে রাখলে আমার আর কোনো কিছু মুখস্থ করা লাগতেছে না, সব মনে থাকতেছে। এখন আমরা বলছি সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে এরকম কিছু ড্রাগ আছে। যেমন আমরা যখন কার্ডিওতে পড়ছি যে ANP এবং BNP, হার্ট ফেলারের একটা পেশেন্টের কার্ডিয়াক স্ট্রেস হয়, এই জন্য যখন এট্রিয়ামটা স্ট্রেস হয় সে রিলিজ করে ANP, আর যখন ভেন্ট্রিকল স্ট্রেস হয় তখন রিলিজ করতে হচ্ছে BNP। এগুলো আমরা বলছিলাম কি করে, এরা হচ্ছে ডাইইউরেসিস হিসেবে কাজ করে। ডাইইউরেসিস মানে কি, তারা ইউরিনের মাধ্যমে বেশি বেশি ফ্লুইড পাস করে। বেশি বেশি ফ্লুইড পাস করে কেন, কারণ হার্ট ফেইলর, ANP BNP রিলিজ হচ্ছে মানে হার্ট ফেইলর হচ্ছে পেশেন্টের। হার্ট ফেইলরের পেশেন্টের আমরা জানি কী হবে, ভলিউম ওভারলোড অথবা ফ্লুইড ওভারলোড। তাহলে এই ফ্লুইড তোমার বের করে দিতে হবে, বের করার একমাত্র রাস্তা কি, কিডনি। এই জন্য সে বেশি বেশি ফ্লুইড বের করবে। এখন বেশি বেশি ফ্লুইড বের করতেছে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কি, সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমাই দিচ্ছে। কীভাবে, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যেই 1% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছিল এটাকে সে ইনহিবিট করবে, যার জন্য এই 1% সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হবে না। আমরা জানি সোডিয়ামের সাথে ওয়াটার অ্যাবজর্পশন হয়, মানে রিঅ্যাবজর্পশন, তাহলে এই ওয়াটারের রিঅ্যাবজর্পশন হবে না। এইভাবে সে কী করতেছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমানোর মাধ্যমে বিপিটাকেও মেনটেন করতেছে। আরেকটা কি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, এটাও আমরা বলছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর না, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ, আমরা বলছিলাম কি, প্রোস্টাগ্ল্যান্ডিন সাধারণত এই অ্যাফারেন্ট আর্টেরিয়লের ভ্যাসেলটাকে ডাইলেট করে,
যখন সে ডাইলেটেড হয়ে গেছে তখন বেশি বেশি সোডিয়াম পাস করতেছে বা ব্লাড পাস করতেছে, দেন গ্লোমেরুলাসে বেশি বেশি সোডিয়াম আসতেছে, গ্লোমেরুলাসে যখন বেশি বেশি সোডিয়াম আসতেছে তখন জিএফআরেও বেশি বেশি সোডিয়াম ফিল্টার হচ্ছে রেনাল টিউবিউলে, যখন রেনাল টিউবিউলে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন মানে ফিল্টার হচ্ছে তখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলগুলা এই সোডিয়ামগুলোকে রিঅ্যাবজর্পশন করতেছে, বাট একটা লিমিট আছে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে টি ম্যাক্স। আচ্ছা, এটা আমরা ফিজিওলজি, আমরা এখানে বিস্তারিত যাব না। তার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। যেমন আমি একটা মানুষকে যদি 100 থালা খাবার দিই, সে তো আর সবগুলো খাইতে পারবে না, তার লিমিটেশন হচ্ছে 3 থালা, এর বেশি সে খাইতে পারবে না, তাহলে বাকি 97গুলো কী হবে? অপচয় হবে। সিমিলারলি এখানে কী হইতেছে, সোডিয়াম এত বেশি ফিল্টার হচ্ছে যে সবগুলা সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, দ্যাটস ওয়াই বেশি বেশি সোডিয়াম ইউরিনে অ্যাপিয়ার করতেছে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কী করবে? জিএফআর বাড়ানোর মাধ্যমে সোডিয়াম ইউরিনে বেশি বেশি লস করতেছে। এছাড়াও কোনো ব্যক্তির যদি জিএফআর এমনিতেই বেশি থাকে সেই ক্ষেত্রে তো সোডিয়াম বেশি বেশি লস হবেই, কারণ এনাফ সোডিয়াম সে রিঅ্যাবজর্পশন করার পরেও দেখবে সোডিয়াম এক্সট্রা রয়ে গেছে লুমেনে, দেন এটাকে ইউরিনে পাস করে দেবে। আশা করি বোঝা গেছে। আমি একটু ফাস্ট বলা ট্রাই করতেছি, সমস্যা হলে দ্বিতীয়বার আবার বললেই হবে। তাহলে এখানে সব আমি যা বলছি তাই, মানে রেনিন রিলিজ হইতেছে বা স্টিমুলেট হইতেছে কোন কোন প্রসেসের মাধ্যমে? একটা হচ্ছে পেশেন্টের হাইপোভলিমিয়া থাকলে, অথবা পেশেন্টের যদি জিএফআর রিডিউসড হয়, এফারেন্ট আর্টেরিয়ল যদি কনস্ট্রিক্ট হয় আর কি, আর যদি পেশেন্টের শরীরে সোডিয়ামই কম থাকে। এখানে সব আমরা বলছি কিভাবে কিভাবে রিঅ্যাবজর্পশন হয়, আর এএনপির কথাও বলছি সে কীভাবে ইনহিবিট করতেছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে, এবং সে নেট্রিউরেসিস বা ডাইউরেসিস হিসেবে কাজ করতেছে। তাহলে নেট্রিউরেসিস মানে কি? নেট্রিউরেসিস, নেট্রি মানে হচ্ছে সোডিয়াম সে ইউরিনে পাস করতেছে, এটার মানে হচ্ছে নেট্রিউরেসিস। এখানে মাস্টুনো লাইন কোনটা? এখানে মাস্টুনো লাইন হচ্ছে এইটা, যে রেনিন রিলিজ হয়। এটা আবার কিডনিতেও আমরা আলোচনা করব যে রেনিন রিলিজ হয় কখন কখন একটা পেশেন্টের, যখন তার শরীরে ব্লাড কম, যখন তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি অ্যাক্টিভেটেড, অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরি ড্রাগ যেমন এনএসাইড খাচ্ছে, অথবা পেশেন্টের সোডিয়ামই যদি কম থাকে। তাহলে এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট, মাস্ট টু নো। এখন আমরা আলোচনা করব প্রেজেন্টিং প্রবলেম ইন সোডিয়াম ব্যালেন্স। একটা মানুষের যদি সোডিয়াম বেড়ে যায় তাহলে সোডিয়ামের সাথে ওয়াটার রিটেনশনও বেশি হবে, তো পেশেন্টের কি থাকবে? হাইপার বলিমিয়া। বাট সোডিয়াম যদি কম থাকে তাহলে সোডিয়াম কম পরিমাণ ওয়াটার ড্র্যাগ করবে, দ্যাটস ওয়াই পেশেন্টের কী হবে? হাইপোবলিমিয়া। এই জন্য যে সকল পেশেন্টের সোডিয়াম বেশি মানে লবণ বেশি বেশি খায় যারা, তাদের বিপি হাই হয়, আর যারা সোডিয়াম কম খায় এদের বিপি লো হয়। এখন হচ্ছে হাইপোভলিমিয়া, মানে তার সোডিয়ামটা কম ব্লাডের মধ্যে। হাইপোভলিমিয়া হইতে পারে কোন কোন কন্ডিশন আমরা বলবো। আগে বলি আমরা ক্লিনিক্যাল ফিচার অফ হাইপোভলিমিয়া। তাহলে একটা পেশেন্টের শরীরে ফ্লুইড কম, যখন ফ্লুইড কম তখন তার সিমটমগুলো কী হবে? সিমটম হচ্ছে পেশেন্ট বলতেছে আমাকে কি তার বেশি বেশি তৃষ্ণা পাচ্ছে, যেহেতু ফ্লুইড কম তো শরীর কী বলবে? বেশি বেশি ফ্লুইড খাও। এই জন্য হাইপোথ্যালামাস যেটা হচ্ছে থ্রাস্ট সেন্টার সেটাকে স্টিমুলেট করবে বেশি বেশি, যে পানি খাও বেশি বেশি। 2 নম্বরে কী হইতেছে? সে যখন দাঁড়াবে তখন তার মাথা ঘুরাবে, ঠিক আছে? যখন দাঁড়াবে তখন তার মাথা ঘুরাইতেছে আর তার উইকনেস কাজ করতেছে। এগুলো সবগুলোরই মেকানিজম আছে, আমি আর বেশি ডিপ যাচ্ছি না। সাইন কী পাবো? মানে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পেশেন্টের কী পাইতেছি? পোস্চুরাল হাইপোটেনশন। পোস্চুরাল হাইপোটেনশন কি আমরা বিস্তারিত বলবো পরে। 2 নম্বরে পাবো পেশেন্টের কি? ট্যাকিকার্ডিয়া, কারণ এইখানে তার ফ্লুইড কম। এই কম পরিমাণ ফ্লুইড আমরা আগেও বলছি বারবার শরীরে সার্কুলেট করতে হবে, দ্যাটস ওয়াই হার্টে অনেক র্যাপিডলি আসবে তারা এবং র্যাপিডলি চলে যাবে। এই দ্যাটস ওয়াই পেশেন্টের হার্ট রেট বাড়বে, যেটাকে আমরা একটু শুদ্ধ ভাষায় বলতেছি ট্যাকিকার্ডিয়া। পেশেন্টের ফ্লুইড কম স্বাভাবিক, তাহলে কী হবে? ড্রাই মাউথ হবে। ডিহাইড্রেশন দেখি না আমরা, ফ্লুইড কমে গেলে জিহ্বাকে বলি বের করতে, ওইখানে আমরা ডিহাইড্রেশন পাই।
এটা আমরা বলছি যে স্কিন টার্গার কমে যাবে, মানে চামড়া যদি উপরে টানতে তুলি সেটা অনেক স্লোলি যাবে, ডিহাইড্রেশনের সাইন যেটা, এটা আমরা পেটিতেও পড়ছি 5th ইয়ারে। অ্যান্ড পেশেন্টের ফ্লুইডই কম, তো শরীর বা কিডনি কী চাইবে বেশি বেশি ফ্লুইড ধরে রাখতে, এই জন্য সে কনসেন্ট্রেটেড ইউরিন পাস করবে। কনসেন্ট্রেটেড ইউরিন পাস করতেছে মানে কি, সে অনেক কম পরিমাণ ইউরিন পাস করতেছে। দেন পেশেন্টের ওয়েট লস থাকবে, ডিলেরিয়াম এবং স্টুপার থাকতে পারে। তো এইখানে আমরা এগুলা জেনে রাখবো, নাইস টু নো, ক্লিনিক্যালি এগুলো লাগে। আর হাইপারবোলিমিয়ার ফিচার আমরা জানি, আমরা চিন্তা করি হার্ট ফেইলার, সিকেডি অথবা সিএলডি। সিএলডিতে কি হচ্ছে, সিএলডিতে হচ্ছে আমরা জানি একটা প্লাজমা প্রোটিনের নাম অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে অনকোটিক প্রেশার বা কলয়েড অসমোটিক প্রেশার এটা তৈরি করে, ঠিক আছে। যার শরীরে অ্যালবুমিন বেশি তার অনকোটিক প্রেশার বা কলয়েড অসমোটিক প্রেশার বেশি। এর মানে কি, এর মানে হচ্ছে সে ভেসেলের ভিতরে বেশি বেশি ফ্লুইড ধরে রাখবে। আর যার অ্যালবুমিনটা কম সে ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখতে পারবে না। তখন এই ফ্লুইডগুলো কোথায় যাবে, ভেসেলের চারপাশে যেই স্পেস আছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এইখানে চলে যাবে। মানে ভেসেলতে তো পাস করতে পারবে না, অ্যাকচুয়ালি যাবে হচ্ছে ক্যাপিলারির মাধ্যমে। মানে আমি বোঝানোর জন্য বলতেছি, সব কিছুই তো আর ভাঙা সম্ভব না। তাহলে ক্যাপিলারি দিয়ে এই ফ্লুইডগুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। দ্যাটস ওয়াই পেশেন্টের ইডিমা পাচ্ছি, মানে কি ফ্লুইড ওভারলোড হচ্ছে। আরেকটা মেকানিজম কি, সিকেডি। যার সিকেডি, আমরা জানি শরীর থেকে ফ্লুইড বের করার ওয়ে হচ্ছে কিডনি। সিকেডির পেশেন্ট মানে কি, কিডনি ইম্পেয়ার্ড, কিডনি কাজ করতে পারতেছে না, মানে সে ফ্লুইড শরীর থেকে বের করতে পারতেছে না, তখন তার শরীরে ফ্লুইড বাড়বে। এই একটা মেকানিজম। আরেকটা মেকানিজম কি হতে পারে, কিডনি যেহেতু ইম্পেয়ার্ড, কিডনির নর্মাল কাজ কি, কিডনির নর্মাল কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, তারপরে কোনো প্রোটিন ফিল্টার হইতে না দেওয়া। বাট সিকেডির পেশেন্টের দেখা যায় প্রোটিনটা জিএফআর দিয়ে বা গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয়, ফিল্টার হয়ে সেইগুলা ইউরিনে পাস হয়ে যায়। যখন পেশেন্টের ইউরিনে প্রোটিন পাস হচ্ছে যেমন অ্যালবুমিন, এটা নর্মালি গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয় না, বাট সিকেডির পেশেন্টের এটা ফিল্টার হবে। যখন ফিল্টার হবে তখন ইউরিনে বেশি বেশি এই প্রোটিনটা লস হবে। যখন লস হয়ে যাবে তখন সে এই প্রোটিন ব্লাড ভেসেলের ভিতরে ফ্লুইড ধরে রাখতে পারবে না, তখনও পেশেন্টের কী হবে, ইডিমা হবে। তাহলে হাইপারবোলিমিয়া একটা পেশেন্টের আছে, তার সাইন কী পাইতেছি, তার পা ফুলে যাবে, তার অ্যাবডোমিনাল সুইলিং থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইটিস, ঠিক আছে। তাহলে অ্যাসাইটিস থাকবে। আর হচ্ছে ব্রেথলেসনেস। এখন অ্যাসাইটিস হচ্ছে সিএলডি যার আছে, ঠিক আছে। সিএলডির পেশেন্টের আমরা কী পাইতেছি, অ্যাসাইটিস। আর ব্রেথলেসনেস কোথায় পাইতেছি, ব্রেথলেসনেস পাইতেছি হচ্ছে এই যে ফ্লুইড ওভারলোড হচ্ছে, যেমন হার্ট ফেইলার হচ্ছে, এটা যদি আমি হার্ট চিন্তা করি, হার্টটা নর্মালি পাম্প করে ফ্লুইড পাঠাবে কোথায়, পেরিফেরিতে, কিন্তু সে পেরিফেরিতে ফ্লুইড পাঠাইতে পারতেছে না, কারণ সে ফেইল, মানে কার্যক্ষমতা কমে গেছে। তখন এই ফ্লুইডগুলো কী হবে, ব্যাকফায়ার করবে। ব্যাকফায়ার করে হার্টে ফ্লুইড আসতেছিল কই থেকে, মানে ব্লাড, লাংস থেকে। তো লাংস থেকে এখন আর হার্টে আসতে পারবে না। যখন হার্টে আসতে পারবে না, কেন আসতে পারবে না, কারণ এখানে অলরেডি ওভারলোড, হার্ট কাজ করতে পারতেছে না, তা আগের বার যেই ব্লাডগুলো আসছিল সেইখানে জমে আছে, ঠিক আছে। তো এইখানে এই জন্য বেশি ফ্লুইড আসতে পারবে না লাংস থেকে। উল্টা কী হবে, হার্ট থেকে লাংসের দিকে ফ্লুইড যাবে। তখন লাংসের কোথায় জমবে সর্বপ্রথম ফ্লুইড, বেজে, তাই না। প্রথমে তো বেজে জমবে, কারণ আমরা জানি সবসময় ফ্লুইড গ্র্যাভিটি মেনটেন করে। তাহলে নিচের দিকে জমবে, দেন আস্তে আস্তে উপরের দিকে করতে পারে। এই জন্য হার্ট ফেলিওরের পেশেন্টের আমরা কী পাই, ক্রেপস পাই। এই ক্রেপসটা কোথায় শুনি, বেজ অফ দ্য লাঙে। ওকে, এছাড়াও পেশেন্টের কী হবে, সাইনে আমরা কী পাবো, পেরিফেরিতে ইডিমা পাবো, জেবিপি বাড়বে, পালমোনারি ক্রিপিটেশন কেন পাই বললাম, জেবিপি বাড়বে কেন, কারণ এটা যদি হার্ট হয়,
এইখান থেকে ফ্লুইড পাস করতে পারতেছে না, তখন ফ্লুইড জমতেছে, যে এই ফ্লুইডটা যাইতেছে কোথায়, লাংসে, লাংসের বেজে গেল, এরপরেও হচ্ছে লাংসেরও মানে ভেসেলগুলো ওভারফিল্ড হয়ে গেছে, তখন তারা কোথায় চলে আসবে, হার্টে, রাইট সাইডে। আবার এমনিতে যে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসতেছিল রাইট এট্রিয়ামে, সেইগুলোও এখন আসবে না বা সামনের দিকে যাইতে পারবে না, তখন রাইট হার্টেও ফ্লুইড ওভারলোড হবে। যখন ফ্লুইড ওভারলোড হবে তখন উপরে কী ছিল, রাইট হার্টে কী আসে, ড্রেইন হয়, ইন্টারনাল জুগুলার ভেইন। এই ইন্টারনাল জুগুলার ভেইন থেকে ব্লাড কম পাস করবে রাইট এট্রিয়ামে, উল্টা আরও দেখা যায় এখানে জমবে, কনজেশন হবে, দ্যাটস ওয়াই জেবিপিটা রেইজ হবে। এইগুলো আমি একটু র্যাপিডলি যাচ্ছি, কারণ হার্টের ক্ষেত্রে এগুলো আমি আবার পড়ব এবং অনেক বিস্তারিত আলোচনা করব। এরপরে হচ্ছে প্লুরাল ইফিউশন পাইতে পারি, পেটে পানি জমবে, অ্যাসাইটিস পাইতে পারি, এগুলো ক্লিনিক্যালি পাবো। ওয়েট গেইন হবে, কারণ হচ্ছে ফ্লুইড বেশি বেশি জমতেছে, তো ফ্লুইডেরও তো একটা ওজন আছে, তখন এই পেশেন্টের দেখাবে কি ওজন বেশি। এছাড়াও কী হবে, হাইপার টেনশন কখনো কখনো। তাহলে এইগুলো আমি হচ্ছে নাইস টু নো, দুইটাই জানতেই হবে। আমার মনে হয় না এগুলো মুখস্থ করার কিছু আছে, মানে চিন্তা করলেই অ্যান্সার দেওয়া যায়। হচ্ছে হাইপোভলিমিয়া হইতে পারে একটা পেশেন্টে, কেন কেন? তাহলে হাইপোভলিমিয়া বলছিলাম এই পেশেন্টের তাহলে কি হইতেছে, হয় সোডিয়াম কম, না হলে তার অ্যালবুমিন কম, ঠিক আছে, না হলে সে কি করতেছে, হচ্ছে বমি করে বেশি বেশি সোডিয়াম শরীর থেকে বের করে দিচ্ছে, ফ্লুইড বের করে দিচ্ছে, অথবা তার ডায়রিয়া হচ্ছে, যখন ডায়রিয়া হয় বেশি বেশি ফ্লুইড লস হচ্ছে, এছাড়াও সাথে অন্যান্য ইলেকট্রোলাইটও লস হচ্ছে। আর কি হতে পারে, তার অ্যাকিউট ব্লিডিং হচ্ছে, অনগোয়িং ব্লাড লস। তাহলে এই সকল কন্ডিশনে একটা পেশেন্টের হাইপোভলিমিয়া হতে পারে। আমরা একটু বিস্তারিত দেখি। প্রথম কন্ডিশন বলছে ইনঅ্যাডুকুয়েট সোডিয়াম ইনটেক, সে খাচ্ছেই কম, সে লবণ কম খাচ্ছে আর কি। 2 নাম্বার হচ্ছে জিআইটি সোডিয়াম লস। জিআইটিতে লস হতে পারে কি, একটা পেশেন্ট বমি করে বেশি বেশি খাইছিলাম যে সোডিয়াম সেটা বের করে দিছে, অথবা ডায়রিয়াতে বেশি বেশি সোডিয়াম লস হচ্ছে। এনজি সাকশন দিছি, একটা পেশেন্টের হচ্ছে এনজি টিউব করা আছে, এ খাইছে বা এনজি ফিডিং দিছি, আবার আমি সাকশন দিছি, তো এই সোডিয়ামগুলো রিঅ্যাবজর্পশন হওয়ার আগেই চলে আসছে। এছাড়াও এক্সটার্নাল ফিস্টুলাতে থাকতে পারে। এক্সটার্নাল ফিস্টুলাতে কী হইতেছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না। ওকে, তারপরে হচ্ছে স্কিন সোডিয়াম লস। স্কিনে সোডিয়াম লস হতে পারে কীভাবে, একটা মানুষ যখন অনেক বেশি ঘামে, ঘাম যদি আমি একটু চেখে দেখি, মজার বিষয়, ঘাম চেখে দেখা উচিত। ঘাম যদি আমি চেখে দেখি তাহলে কি দেখবো, ঘাম হচ্ছে নুনতা। নুনতা কেন, কারণ ঘামের মধ্যে লবণ। তাহলে যেই পেশেন্ট হচ্ছে বেশি বেশি ঘামে সে বেশি বেশি লবণ পাস করবে স্কিনের মাধ্যমে। এছাড়াও বার্ন, এই সকল কন্ডিশনে তাহলে পেশেন্টের কী হচ্ছে, সোডিয়াম লস হচ্ছে বা হাইপোনেট্রিমিয়া হচ্ছে। আর যেহেতু হাইপোনেট্রিমিয়া মানে হচ্ছে ফ্লুইড কমে যাবে, যেহেতু সে সোডিয়ামটাই ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখতেছে, তখন আর সেটা পারতেছে না। তারপরে রেনাল সোডিয়াম লস। রেনাল সোডিয়াম লস কী হইতে পারে, যেমন একটা পেশেন্টকে আমি ডাইউরেটিক থেরাপি দিচ্ছি। ডাইউরেটিক থেরাপি মানে কি, আমি ইউরিনতে বেশি বেশি প্রস্রাব করাইতেছি, যখন বেশি বেশি প্রস্রাব করবে সে, তখন কি হইতেছে, একটা ফ্লো থাকবে, র্যাপিড স্পিডে যাবে এই ইউরিনটা, কিডনি টিউবিল দিয়ে অনেক র্যাপিডিটি যাচ্ছে। তাছাড়াও হচ্ছে ওই যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, দেন সোডিয়াম ক্লোরাইড চ্যানেল, এইগুলাকে ইনহিবিট করতেছে। মানে আমরা কি বলছিলাম, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না। সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হইতে পারবে না, তখন এই সোডিয়ামগুলো কোথায় যাবে, ইউরিনে লস হবে। তো ডায়াবেটিক থেরাপিতে আমরা এভাবে সোডিয়াম লস পাই। তো আমরা তো বলছি ডায়াবেটিক থেরাপির একটা সাইড ইফেক্ট হচ্ছে হাইপোনেট্রিমিয়া। এরপর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। মিনারেলোকর্টিকয়েড কি, এটাই হচ্ছে ডেভিডসনের খেলা আর কি। এক জায়গায় লিখছে মিনারেলোকর্টিকয়েড, আরেক জায়গায় লিখবো কি অ্যালডোস্টেরন। তাহলে তুই এই ব্র্যাকেটে লেখা দে মিনারেলোকর্টিকয়েড মানে অ্যালডোস্টেরন। অবশ্য যারা জানে মেধাবী তারা এটা আগে থেকেই জানে, এই জন্য মনে করছে যে তাদের জন্য এটা দরকার হবে না। তো মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি মানে কি, এই অ্যালডোস্টেরনটা আমার ইনাক চ্যানেলের উপরে কাজ করতেছিল, চ্যানেলের উপরে কাজ করে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতেছিল, ভালো কথা। এখন যেই পেশেন্টের মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন কম, সে কী করবে, এই ইনাক চ্যানেলে কম কাজ করবে, তখন কম সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, স্বাভাবিক না? এই জন্য পেশেন্টের সোডিয়াম কম। আরেকটা কী হতে পারে, কাউকে আমি অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট
মানে অ্যালডোস্টেরন যেই রিসেপ্টরের উপরে কাজ করার মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াই দিচ্ছিল, ওই রিসেপ্টরকে যদি আমি ব্লক করে দেই, মিনারেল ওইটাকে আমরা বলতেছি স্পাইরোনোল্যাকটন। যখন ব্লক করে দিব তখন কি করবে? সেম, সোডিয়াম কম হবে। এগুলো আর অনেক ডিপলি আলোচনা করা যায় বিস্তারিত, বাট আমি বেশি একটা কাটাইতেছি না। ওকে, তাহলে তারপরে কী আছে? টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ কি? এটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের পরে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দেন আলটিমেটলি ইউরিনে অ্যাপিয়ার করতেছে। তাহলে এইগুলো হচ্ছে টিবিউল। টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ হচ্ছে রেনাল টিবিউলের ডিজিজ, সাথে এর চারপাশে যে সেল আছে, সেলের এগুলা কি? সেলের মাঝে মাঝে ইন্টারস্টিশিয়াল স্পেস। কোনো একটা পেশেন্টের যদি এরকম ডিজিজ হয় যে তার টিউবুলের সমস্যা অথবা ইন্টারস্টিশিয়ামের সমস্যা অথবা দুইটাতেই সমস্যা, যেমন টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, তখন টিউবুলগুলো কি? ডিসফাংশনাল। টিউবুলের কাজ কি? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা। তারা কি তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে পারবে? যখন সে ডিসফাংশনাল, পারবে না। এই জন্য টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজে সোডিয়াম কমে যাবে আর ইউরিনে সোডিয়াম বেশি বেশি পাস করবে। ওকে, এরপর হচ্ছে ইন্টারনাল সিকোয়েস্ট্রেশন। ইন্টারনাল সিকোয়েস্ট্রেশন হচ্ছে, যদি আমি চিন্তা করি ভাওয়েল অবস্ট্রাকশন, যেই পেশেন্টের ভাওয়েল অবস্ট্রাকশন, ধরি এটা একটা ভাওয়েল, এখানে সামনে অবস্ট্রাকশন আছে। যখন অবস্ট্রাকশন আছে, আমি এখানে কি খাইছি? ফ্লুইড খাইছি, পানি খাইছি। হ্যাঁ, তো এই পানিটা আর সামনে পাস করতেছে না, তখন এই পানিটা বেশিক্ষণ এইখানে থাকতেছে। ওই সেম মেকানিজম এফারেন্ট আর্টেরিয়ালের মতন, ইফারেন্ট আর্টেরিয়ালের মতন। যখন এখানে পানি বেশিক্ষণ সময় থাকতেছে, তখন সে বেশিক্ষণ সময় ধরে রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ঢুকতেছে। এই জন্য এই পেশেন্টের কি হইতেছে? ভলিউম ওভারলোড। মানে চিন্তা করি একটা পেশেন্ট বেশি বেশি পানি খাচ্ছে, মানে এরকম চিন্তা করি। যখন একটা আমার পেশেন্ট বেশি পানি খাচ্ছে, একটা সেকেন্ড, আচ্ছা, আমরা ধরি শরবত বানাইতেছি। একটা গ্লাসের মধ্যে আমি 1 চামচ লবণ দিছি আর 1 গ্লাস পানি দিছি। আরেকটা গ্লাসের মধ্যে আমি কি করছি? 1 গ্লাস পানি দিছি কিন্তু 3 চিমটি মানে মানে 3টা লবণ দিছি। তাহলে কোনটারই বেশি হবে? তাহলে কোনটার মধ্যে সোডিয়ামের পরিমাণ কম হবে? যেইটা হচ্ছে মানে যেটার মধ্যে যেই গ্লাসে 3টা মাত্র লবণ দিছি। পানি কিন্তু 2 গ্লাসেই সেম, বাট লবণের পরিমাণ একটাতে 3 চামচ আরেকটাতে 3টা। ঠিক আছে, তাহলে এই যেই গ্লাসে 3টা মাত্র লবণ দিছি, ওই গ্লাসে আমার সোডিয়ামের পরিমাণ কম, এটা হচ্ছে নর্মাল। বাট এইখানে কি হচ্ছে? যেই পেশেন্ট বেশি বেশি পানি খাচ্ছে, হ্যাঁ, মানে এখন আমরা দ্বিতীয় উদাহরণে যাচ্ছি। ধরি একটা গ্লাসে 3 চামচ লবণ আছে। একটু আগে যেটাকে আমরা বলতেছিলাম যে 3 চামচ লবণ আছে, মানে যেই গ্লাসে 3টা লবণ আছে তার থেকে বেশি এখানে সোডিয়াম, বা সোডিয়ামের ঘনত্ব বা কনসেন্ট্রেশন এখানে বেশি। এই সেম গ্লাসে, মানে যেই গ্লাসে 3 চামচ লবণ নিছি, ওই গ্লাসটাকে আমি একটু বড় সাইজ বানাইলাম। বড় সাইজ বানাই এখানে আরও ফ্লুইড দিলাম। মানে এখানে গ্লাসের সাইজ বড় বানাই এমন বানাইলাম যে 1 গ্লাসের মধ্যে আমি 2 গ্লাস পানি দিলাম, কিন্তু লবণ ওই 3 চামচই। এখন এই 2 গ্লাস পানির মধ্যে যেই 3 চামচ লবণ, এটা কিন্তু ওই গ্লাসের জন্য লবণের ঘনত্বে মানে ঘনত্ব কমে যাবে। 1 গ্লাসের জন্য 3 চামচ ছিল কি মনে করতেছি বেশি কনসেন্ট্রেশন, বাট 2 গ্লাসের জন্য ওই 3 চামচ লবণ কিন্তু কম কনসেন্ট্রেশনের হয়ে যাচ্ছে। তো সেম জিনিস এইখানে হচ্ছে, যার বাউল অবস্ট্রাকশন সে বেশি বেশি ফ্লুইড রিঅ্যাবজর্পশন করতেছে। বেশি বেশি ফ্লুইড যখন রিঅ্যাবজর্পশন করবে, যখন শরীরের জন্য যেই সোডিয়াম কনসেন্ট্রেশন আগে নর্মাল ছিল, এখন সেইটা কমে যাবে। কেন? কারণ এখন ফ্লুইড বেশি, কিন্তু লবণ আমি বাড়াই নাই। আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে রিডিউস ব্লাড ভলিউম। যার ব্লাড ভলিউম কম, যেমন ব্লিডিং হইতেছে, এর স্বাভাবিক, লবণও কমে যাবে। তো লবণ কমার থেকে এখানে মেন জিনিস, এখানে আমি সরাসরি ফ্লুইড হারাইতেছি।
এই জন্য পেশেন্টের কী হবে, হাইপোভলিমিয়া হবে। তাহলে এই সকল কন্ডিশনে আমার হাইপোভলিমিয়া হয়, এটা আমরা জেনে রাখবো, নাইস টু নো বক্সটা। কারণ এটা হচ্ছে ক্লিনিক্যালি লাগবে, মানে থিঙ্কিং পাওয়ার বাড়াবে। তাহলে আমি ট্রিটমেন্ট কী দিব, কিসের ট্রিটমেন্ট, হাইপোভলিমিয়া ট্রিটমেন্ট। হাইপোভলিমিয়া মানে হচ্ছে কি, তার ফ্লুইড কম, হাইপোভলিমিয়া বা বিপি কম, ঠিক আছে, তার ফ্লুইড কম, তার সোডিয়াম কম। ট্রিটমেন্ট কী দিব, সোডিয়াম রিপ্লেসমেন্ট দিব, ফ্লুইড দিব। তাহলে আমরা প্রেফার করবো কি, এমন একটা ফ্লুইড যেটার মধ্যে কি আছে, সোডিয়ামও আছে আবার ফ্লুইড তো থাকবেই। তাহলে সোডিয়াম ক্লোরাইড দিতে পারি মোস্টলি, অথবা অন্যান্য সলিউশনে দিতে পারি, হার্টম্যান দিতে পারি, কারণ এইখানেও সোডিয়াম আছে। কিন্তু কাহিনী হচ্ছে নর্মাল স্যালাইনে সোডিয়াম থাকে 131 না 154, আমরা একটু পরে বক্স দেখব। নর্মাল স্যালাইনে থাকে 154 সোডিয়ামের পরিমাণ, বাট সেম পরিমাণ ফ্লুইড হার্টম্যানের কথা যদি বলি, এইখানে সোডিয়াম থাকে 131। এখন একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা বলছিলাম শরীরের যেই কম্পার্টমেন্টকে আমরা মানে ফ্লুইড কম্পার্টমেন্টকে 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটার 2টা অংশ, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। প্লাজমাতে ফ্লুইডের পরিমাণ হচ্ছে 3 লিটার আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 12 লিটার। এই 2টা একসাথে হচ্ছে ইসিএফ, যেটার পরিমাণ হচ্ছে 15 লিটার। আরেকটা কি আছে, ইন্ট্রা সেলুলার ফ্লুইড, এইখানে ফ্লুইডের পরিমাণ কত, 25 লিটার। টোটাল ফ্লুইড হচ্ছে 15 প্লাস 25 মানে 40 লিটার। এখন যদি আমি কোনো একটা পেশেন্টকে ওকে আইসিএফ, এটা হচ্ছে ইসিএফ, ইসিএফ এর মধ্যে এটা হচ্ছে প্লাজমা কতটুকু, 3 লিটার, আর এটা হচ্ছে তার ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন 1 নম্বরে তাকে আমি কি দিলাম, ডেক্সট্রোজেকুয়া দিলাম। এটা এমন একটা ফ্লুইড যেখানে সোডিয়াম বা প্রোটিন নাই, মানে কি আছে, গ্লুকোজ আছে। ওকে, কারণ আমাদের মেন থিং হচ্ছে এখানে সোডিয়ামও নাই প্রোটিনও নাই। সোডিয়ামও নাই প্রোটিনও নাই মানে সে কি, আলু ভর্তার মতন, সে সবাইকেই মানে সব তরকারির সাথেই যাবে। তো এই 5% ডেক্সট্রোজেকুয়া যখন দিব, তখন সে প্লাজমাতেও যাবে, ইন্টারস্টিশিয়ামেও যাবে, ইন্টারসেলুলার ফ্লুইডেও যাবে, 3 জায়গায় যাবে। তাহলে একটা ফ্লুইড আমি দিলাম হচ্ছে 1 লিটার ডেক্সট্রোজেকুয়া। 1 লিটার ডেক্সট্রোজেকুয়া আমার প্লাজমাতেও গেল, ইন্টারস্টিশিয়াল স্পেসেও গেল, আমাদের ইন্টারসেলুলার ফ্লুইডেও গেল। এখন কোন কম্পার্টমেন্টে কতটুকু যাবে, আমরা অত বেশি ডিপ, আচ্ছা এগুলো আমরা আলাদা যদি লেকচার নিই তখন বলবো, এখানে জাস্ট জেনে রাখি। তাহলে 1 লিটার একটা ফ্লুইড দিলাম, সেটা আমার 3টা কম্পার্টমেন্টেই গেল। তাহলে এটা তো প্লাজমার ভলিউম তেমন একটা বাড়াবে না, যেহেতু সে, আমি যদি এটা হয় না, বাট আমি চিন্তা করি, যদি 1 লিটারের মধ্যে যদি আমি সমপরিমাণে ধরি, এইখানে গেল 300, এইখানে গেল 300, এইখানে গেল 300, মানে এটা কিন্তু আমি ধরতেছি, অ্যাকচুয়ালি 300 যায় না, এখানে যাবে হচ্ছে 150 আর কি প্লাজমাতে। যাই হোক আমি ধরলাম, যদি ধরি তাহলে দেখি আমি 3 জায়গায় 300 বাড়তেছে, আমার অত আহামরি চেঞ্জ হচ্ছে না প্লাজমাতে। একটা পেশেন্টের বিপি কম, তার আমি যদি বিপি উঠাইতে চাই, তখন কি আমার এই ডেক্সট্রোজেকুয়া দিয়ে লাভ হবে, লাভ হবে না। কেন, কারণ সে 3টা কম্পার্টমেন্টেই ডিস্ট্রিবিউট হচ্ছে। আমার দরকার কি, প্লাজমা ভলিউম বাড়ানো। তাহলে প্লাজমা ভলিউম যদি বাড়াইতে চাই, তাহলে আমার এমন একটা ফ্লুইড দিতে হবে যে সে শুধু প্লাজমাতে অথবা প্লাজমা প্লাস ইন্টারস্টিশিয়াল স্পেসে ডিস্ট্রিবিউটেড হয়, আইসিএফে ঢুকে না। তাহলে এরকম ফ্লুইড কী কী আছে, একটা হচ্ছে যেই সকল ফ্লুইডে সোডিয়াম অথবা ক্লোরাইড এগুলা থাকে, যেমন নর্মাল স্যালাইন, দেন হচ্ছে হার্টম্যান। আরেকটা ফ্লুইড কি দিতে পারি, যেটা হচ্ছে
কলয়েড বা প্লাজমা প্রোটিন সমৃদ্ধ। প্লাজমা প্রোটিন মানে কি? অ্যালবুমিন মেইনলি আর কি। তাহলে কাউকে আমি এমন একটা ফ্লুইড দিলাম যেখানে অ্যালবুমিন আছে, ঠিক আছে। কাউকে যদি আমি অ্যালবুমিন দিই, আমরা বলছি এই অ্যালবুমিনটা কোথায় থাকে? ভেসেলের ভিতরে। ভেসেলের ভিতরে যে অ্যালবুমিন থাকে, এই অ্যালবুমিন অনকোটিক প্রেশার বাড়ায়। অনকোটিক প্রেশার যখন বাড়ায় তখন ভেসেলের মধ্যে তার ফ্লুইড ধরে রাখার ক্ষমতা বেড়ে যায়। এই জন্য আমরা একটা পেশেন্টকে যদি এমন ফ্লুইড দিই যেই ফ্লুইডটা ভেসেলে ফ্লুইড ধরে রাখে, যেই ফ্লুইডটা দিচ্ছি ওই ফ্লুইডটাকে ধরে রাখবে, এরকম তার ক্ষমতা আছে, তখন আমি প্লাজমা ভলিউম বাড়তি পাবো বা বাড়াইতে পারবো, বিপি। আবার যদি আমি হার্টম্যান অথবা নর্মাল স্যালাইনের কথা বলি, এইখানে হচ্ছে আমার সোডিয়াম আছে। হার্টম্যান অথবা নর্মাল স্যালাইনে কি আছে? সোডিয়াম আছে। তো এই সোডিয়াম যখন দিচ্ছি, তখন আমার কি হচ্ছে? এখানে সোডিয়াম গেল। আর এই সোডিয়ামটা হচ্ছে আইসোটোনিক ফ্লুইড যদি দিই, যেমন নর্মাল স্যালাইন, সে প্লাজমাতেও ঢুকবে, ইসিএফেও ঢুকবে। তাহলে নর্মাল স্যালাইন এইখানেও আসবে, এইখানেও যাবে, আইসোটোনিক ফ্লুইড যেহেতু, কিন্তু সেলের ভিতরে ঢুকতেছে না। তো সেও কী করবে? বিপি বাড়াবে। বাট যদি আমি 1 লিটার দেই, প্লাজমাতে গেল 500, ইন্টারস্টিশিয়ালে গেল 500। আমরা জেনে রাখার জন্য বলতেছি, মানে জাস্ট থিঙ্কিং ক্যাপাবিলিটি, যে প্লাজমাতেও 500 গেল, ইন্টারস্টিশিয়ামে 500 গেল, দিতেছি কত? 1 লিটার। আবার কি দিতে পারি? হার্টম্যান। হার্টম্যানের মধ্যেও কি আছে? সোডিয়াম। এটাও যদি দেই সেম, সেটা এইখানেও গেল, এইখানেও গেল। তাহলে সব থেকে বেশি ফ্লুইড ভেসেলের ভিতরে ধরে রাখতেছে কে? অ্যালবুমিন। কারণ সে শুধুমাত্র প্লাজমাতে ফ্লুইড ডিস্ট্রিবিউট করতেছে, আইসিএফেও দিতেছে না, ইন্টারস্টিশিয়াল স্পেসেও দিতেছে না। কিন্তু এটা আমরা দিই না কেন? কারণ এটা দিলে উপকারের থেকে অপকার হয় বেশি। তাহলে আমরা আর কি দিতে পারি? হয় এনএস দিতে পারি, না হলে হার্টম্যান সলিউশন দিতে পারি। এখন এনএস কাকে দিব, হার্টম্যান কাকে দিব? এনএস দিব ওই সকল পেশেন্টকে যাদের ফ্লুইড লস হচ্ছে কিসের মাধ্যমে? ভমিটিং করার মাধ্যমে। কারণ ভমিটিংয়ের মাধ্যমে আমরা স্টোমাক কন্টেন্ট বের করে দিচ্ছি। স্টোমাকের মধ্যে কী থাকতেছে? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বের হয়ে যাচ্ছে না, প্লাস সোডিয়াম। তাহলে সোডিয়াম লস হচ্ছে, অ্যাসিড লস হচ্ছে। অ্যান্ড অ্যাসিড যেহেতু লস হবে, তখন আবার পেশেন্টের ওই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার হতে পারে। এই জন্য আমরা চাই কি? নর্মাল স্যালাইনকে আমরা যদি ভাঙি কী পাবো? সোডিয়াম ক্লোরাইড। তাহলে বমি করে সোডিয়াম হারাইতেছিল, এই সোডিয়াম কাবার দিলাম। অ্যাসিড হারাইতেছিল, আমরা জানি অ্যাসিডের ফর্মুলেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড। তাহলে এখানে ক্লোরিন আছে, মানে সে অ্যাসিড ফর্ম, মানে একটা ইনগ্রিডিয়েন্ট অফ অ্যাসিড। এই জন্য যারা বমি করে এদেরকে আমরা দেই নর্মাল স্যালাইন। আর যাদের ডায়রিয়া হয় এদেরকে আমরা দিব হার্টম্যান সলিউশন বা রিঙ্গার ল্যাকটেট, ঠিক আছে, বা কলেরা স্যালাইন, যাই বলি না কেন, এদেরকে দিব কলেরা স্যালাইন। কারণ এইখানে হচ্ছে সোডিয়ামের পরিমাণ কম। যেহেতু ডায়রিয়াতে আমার সোডিয়াম লস হচ্ছে, কিন্তু ওই ভমিটিংয়ের মতন অত বেশি সিভিয়ার না। তাহলে যার ভমিটিং হচ্ছে তারে দিতেছি নর্মাল স্যালাইন, যার ডায়রিয়া হইতেছে তারে দিতেছি হার্টম্যান সলিউশন। এখন একটা পেশেন্টের বমি হইতেছে, ডায়রিয়া হইতেছে, তাকে কোনটা দিব? তাকে দিব যেইটা বেশি প্রমিনেন্ট। যদি ভমিটিং বেশি হয় ডায়রিয়ার থেকে, তখন দিব নর্মাল স্যালাইন। আর যদি দেখি ডায়রিয়া বেশি প্রমিনেন্ট ভমিটিংয়ের থেকে, তারে দিব কি? রিঙ্গার ল্যাকটেট। সো এটা হচ্ছে আমার ফ্লুইড নিয়ে আলোচনা গেল। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, এই পুরো অধ্যায়টাই ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট পরীক্ষার থেকে। তাহলে এইখানে যদি আমরা রিডিং দিই, নিজে নিজে রিডিং দিয়ে দেখবো বুঝি কি না, আশা করি বোঝা যাবে। এখানে 3টা ফ্লুইডের উদাহরণ বলছে। একটা হচ্ছে 1 লিটার 5% ডেক্সট্রোজ। আমরা বলছি ডেক্সট্রোজ একোয়া বা ডিএ 3টা কম্পার্টমেন্টে ডিস্ট্রিবিউশন হইতেছে, আইসিএফ এবং ইসিএফ।
ঠিক আছে, এরপরে হচ্ছে আমার আইসোটোনিক ফ্লুইড, যেমন নর্মাল স্যালাইন। এটা কোথায় কোথায় যাচ্ছে? প্লাজমাতে এবং ইন্টারস্টিশিয়াল স্পেসে, কিন্তু আইসিএফে যাচ্ছে না। আরেকটা কী হতে পারে? কলয়েড সলিউশন। কলয়েড সলিউশন মানে কি? যারা হচ্ছে অ্যালবুমিন কন্টেইনিং ফ্লুইডগুলা, এগুলো আমরা অ্যাভয়েড করি কেন? এইগুলা অ্যাভয়েড করি হচ্ছে কারণ এরা কুমরবিডিটি বেশি করে, মানে উপকারের থেকে অপকার বেশি করে। কিন্তু অ্যালবুমিন বা অ্যালবুটিন আমরা কাদেরকে দেই? সিএলডির পেশেন্টের। কেন সিএলডির পেশেন্টের অ্যালবুমিন দেই? কারণ সিএলডির পেশেন্টের অ্যালবুমিন প্রোডাকশন ক্ষমতা কমে যায়, যেহেতু লিভারের ডিজিজ, লিভারের ক্যাপাসিটি কমে যায়। হার্ট ফেলার যেরকম হার্টের ফেল, সিএলডি তেমন ধরি আমরা লিভারের ফেলিং, তখন অ্যালবুমিন প্রোডাকশন হয় না। অ্যালবুমিন প্রোডাকশন হয় না মানে কি? অ্যালবুমিন ব্লাডের মধ্যে, মানে ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখতে পারে না, এই জন্য পেশেন্টের কী হইতেছে? ফ্লুইড লিক হয়ে অ্যাসাইটিস করতেছে, ইডিমা করতেছে। দ্যাটস ওয়াই আমরা অ্যালবুমিন দেই, যাতে ফ্লুইডটা ভেসেলে ধরে রাখতে পারে। আর এছাড়া কী দিতে পারি? ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড যেমন হার্টম্যান সলিউশন। কিন্তু হার্টম্যান সলিউশনের একটা সাইড ইফেক্ট হচ্ছে, এটা কি করে? হাইপোনাইট্রিমিয়া করে। কীভাবে হাইপোনাইট্রিমিয়া করে? আমরা বলছি হার্টম্যান সলিউশনে সোডিয়াম থাকে 131, আর নর্মাল স্যালাইনে থাকে 154। যেহেতু এইখানে সোডিয়ামের পরিমাণ, মানে এই ফ্লুইডে সোডিয়ামের পরিমাণ তুলনামূলক কম, এই জন্য তার একটা রিস্ক থাকে হাইপোনাইট্রিমিয়া করার। বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নর্মাল স্যালাইন যদি দেই, এই নর্মাল স্যালাইন আবার কী করতে পারে? মাইল্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এটা হচ্ছে, আচ্ছা না যাই বিস্তারিত। তারপরে হচ্ছে হাইপারবোলিমিয়া। হাইপারবোলিমিয়ার কথা যদি বলি, শরীরে ফ্লুইড বেশি। কেন বেশি হইতে পারে ফ্লুইড? তার সোডিয়াম বেশি, এই একটা কারণ হইতে পারে। আরও কারণ কী কী আছে আমরা দেখব। ওকে, কজেস অফ সোডিয়াম এবং ওয়াটার এক্সেস। তাহলে এটা এইভাবে না লেখাতে এরকম লিখলেই হইতো কজেস অফ হাইপারবোলিমিয়া। এরপরে লিখলাম হাইপারবোলিমিয়ার দুইটা মানে কজ, একটা হচ্ছে ইনক্রিজ সোডিয়াম রিটেনশন অথবা এক্সেস সোডিয়াম রিটেনশন, মানে ওয়াটার রিটেনশন। অ্যান্ড সোডিয়াম রিটেনশন কখন হবে? যখন তার ইম্পেয়ার্ড রেনাল ফাংশন। ঠিক আছে, রেনাল ফাংশন যখন ইম্পেয়ার্ড, তখন কি হইতেছে? সোডিয়াম আর ওকে, ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজমের পেশেন্টের কী হচ্ছে? এটাকে আমরা বলছিলাম কোনস সিনড্রোম। অনেক 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 ইম্পর্ট্যান্ট। কোন সিনড্রোম মানে কি? অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে গেছে। অ্যালডোস্টেরনের পরিমাণ যখন বেড়ে যাবে, ইনাকের উপরে সে বেশি বেশি কাজ করবে। ইনাকের উপরে বেশি বেশি কাজ করে সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণ বাড়াবে। এই সোডিয়াম বেশি বেশি যাবে ব্লাডে। যখন ব্লাডে বেশি বেশি যাবে, ব্লাডে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ব্লাডে যখন সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে, সে সাথে কাকে নিয়ে যাবে? ওয়াটারকে নিয়ে যাবে। পেশেন্টের বিপি থাকবে হাই, অথবা পেশেন্টের হাইপারবোলিমিয়া থাকবে। এই একটা মেকানিজম। আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম। এখানেও কি হইতেছে? অ্যালডোস্টেরন আবার ফাংশন করতেছে, সেম জিনিস। বাট প্রাইমারি অ্যালডোস্টেরনিজম মানে কি? আমরা বলছিলাম যে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে কিডনির উপরে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো একটা টিউমার, ঠিক আছে, সেইটার জন্য অ্যালডোস্টেরন সিক্রেশন বেশি হচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। আর সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম কি? ওই যে আমরা বললাম রাস যেই সকল সিস্টেমের মাধ্যমে অ্যাক্টিভেশন হচ্ছে, যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে যদি অ্যাফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করি, অথবা এনএসাইড দিয়ে যদি প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করি, অথবা হচ্ছে বেজো কনস্ট্রিকশন যদি করি, ঠিক আছে, এই সকল কন্ডিশনে যদি আমার অ্যালডোস্টেরন রিলিজ হয়, তখন তাকে বলি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের এক্সাম্পল হচ্ছে কোনস সিনড্রোম। আমরা বলছি কোনস সিনড্রোম মানে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার। আর সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হার্ট ফেলারের পেশেন্টের হবে, সিএলডির পেশেন্টের হবে, নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের হবে, প্রোটিন লুজিং অ্যান্টিওপ্যাথির পেশেন্টের হবে, ম্যাল নিউট্রিশনের ক্ষেত্রে হবে,
আর হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। ওকে, প্রত্যেকটারই বিস্তারিত মেকানিজম জানা যায়। যদি আমি চিন্তা করি রেনাল আর্টারি স্টেনোসিস, এটা হচ্ছে রেনাল আর্টারি। স্টেনোসিস মানে হচ্ছে চিকন হয়ে যাওয়া, বা ভেসেল ওয়াল যদি আমি চিন্তা করি যে শক্ত হয়ে গেছে বা চিকন হয়ে গেছে লুমেন, তখন এই ভেসেল দিয়ে কম ব্লাড পাস করবে। যখন কম ব্লাড পাস করবে, ওই সেম মেকানিজম, জিএফআর কম, জিএফআর যখন কম তখন সোডিয়াম ফিল্টার কম হবে, দেন ম্যাকুলা ডেন্স এটাকে সেন্স করবে, দেন রেনিন রিলিজ করবে, দেন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন করবে। ওকে, আমরা এই কজগুলো জেনে রাখবো, মাস্ট টু নো। এখন একটা পেশেন্টের যখন হার্ট ফেইলিওর হবে, তখন ওই হার্ট পাম্প করবে কম, দ্যাটস ওয়াই পেশেন্টের কার্ডিয়াক আউটপুট ড্রপ করবে। এই কার্ডিয়াক আউটপুট ড্রপ করছে, দ্যাটস ওয়াই পেশেন্টের রেনাল আর্টারিতে ব্লাড কম যাবে, এফারেন্ট আর্টেরিওল ব্লাড কম পাবে, জিএফআর কম হবে, রাস অ্যাক্টিভেশন হবে। আবার তার ভেনাস প্রেশার বাড়বে, যেহেতু ফ্লুইড, ধরি আমি সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হার্টে আসতেছিল, কিন্তু হার্ট কাজ করতে পারতেছে না, তখন ফ্লুইডগুলো হার্টে জমবে। হার্টে যখন ফ্লুইড জমতেছে, তখন এই ফ্লুইড তো সামনে যেতে পারতেছে না। ওই যে আমরা বলছি নদীর দুই পার, আগে কি করতেছিল, এক পার থেকে আরেক পারে যাইতে পারতেছিল, বাট এখন সে কি করবে, অপর পারে যাইতে পারতেছে না। যখন যাইতে পারতেছে না, তখন এক পাশ ওভারফিল্ড হবে। এই জন্য সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে যেই সকল ব্লাড ড্রেন হইতেছিল, সেগুলো ড্রেন হইতে পারবে না। যখন ড্রেন হইতে পারবে না, তখন এই ব্লাডগুলো ব্যাকফায়ার করবে। ব্যাকফায়ার করবে মানে কি, ইনফিরিয়র ভেনা কাভা ফর্মেশন হইতেছিল যেই সকল বেইন দিয়ে, ওই সকল বেইনে আবার ব্লাডগুলো চলে যাচ্ছে। যেমন লিভারে চলে যাবে, পেরিফেরাল সার্কুলেশনে চলে যাবে, দ্যাটস ওয়াই পেশেন্টের কী হবে, আমরা কার্ডিওতে এগুলো বলছিলাম, হ্যাপাটোমেগালি হবে, পেরিফেরাল ইডিমা হবে, অ্যাসাইটিস হবে। আমরা কি একটু বলে দিব নাকি, এখানে বলে দিই। সাপোজ এই ভেইন দিয়ে আগে ব্লাড হার্টে যাইতেছিল, এখন হার্ট তো ওভার ফিল্ড, যেহেতু সে পাম্প করতে পারতেছে না, ফেল হয়ে গেছে, তখন এই ব্লাডগুলা এখানে ব্যাকফায়ার করবে, দেন এই ভেসেলে বেশি সময় ধরে ব্লাডটা থাকবে, সে সামনে যেতে পারতেছে না। আর ওইদিকে পিছন থেকে আরও ব্লাড আসতেছে সামনে হার্টে ড্রেন হওয়ার জন্য। অ্যাজ এ রেজাল্ট এই ভেসেলটা ওভারফিল্ড হবে, অতিরিক্ত বেশি ওভারফিল্ড হবে। তখন সে তো আর ছিঁড়ে যেতে পারে না, সে কী করবে, ক্যাপিলারির মাধ্যমে উজ আউট হয়ে এই ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। যখন পেটের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেল, তখন হইতেছে অ্যাসাইটিস, মানে পেরিটোনিয়ামে যখন চলে যেতে হয়। যখন পায়ে চলে যাবে, তখন হবে প্যাডাল ইডিমা। যখন ফেসে চলে যাবে, তখন ফেসিয়াল ইডিমা। যখন হাতে চলে যাবে, তখন হ্যান্ড সুয়েলিং পাইতেছি, মানে এইরকম। সো এইখানে বলছে তাহলে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের ইডিমা হচ্ছে। আর এখানে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট কম, আর্টেরিয়াল ফিলিং কম, রাস অ্যাক্টিভেশন হচ্ছে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার বেশি বেশি রিটেনশন হচ্ছে রাসের মাধ্যমে, দেন ইডিমা হচ্ছে। তাহলে হার্ট ফেলিওরে এইভাবে ইডিমা হওয়ার মাধ্যমে ফ্লুইড ওভারলোড বা হাইপারভোলিমিয়া হচ্ছে। যে সকল পেশেন্টের সিরোসিস মানে সিএলডি, লিভারের ডিজিজ, লিভার কী করতে পারতেছে না, অ্যালবুমিন প্রোডাকশন করতে পারতেছে না, অ্যাজ এ রেজাল্ট প্লাজমা অ্যালবুমিন কম। প্লাজমা অ্যালবুমিন কম মানে কি, অনকোটিক প্রেশার কম, ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখার ক্ষমতা কম। পেশেন্টের তাহলে কি হবে, এই ফ্লুইডটা ক্যাপিলারি দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে, ইডিমা হবে। আবার কি হইতেছে পেশেন্টের, পেরিফেরাল ভ্যাজোডাইলেশন অথবা স্প্লাঙ্কনিক পুলিং হচ্ছে সিরোসিসে। এভাবে সে আর্টেরিয়াল ফিলিংটা ড্রপ করবে, দেন রাস অ্যাক্টিভেশন হবে। আর নেফ্রোটিক সিনড্রোমে কী হইতেছে, আমরা বলছিলাম নেফ্রোটিক সিনড্রোম মানে হচ্ছে প্রোটিন ইউরিয়া, মানে ইউরিনের মধ্যে প্রোটিন লস হচ্ছে। যখন ইউরিনে প্রোটিন লস হচ্ছে, একটা প্রোটিন কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিনও কী করবে, ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাবে শরীর থেকে। তখন শরীরে অ্যালবুমিন কম, তাহলে অ্যালবুমিন যেহেতু কম, তাহলে ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখার ক্ষমতা কম, দেন ইডিমা। তাহলে এই ছকটা আমরা রিডিং দেব, মুখস্থ করার কিচ্ছু নাই,
মানে আমি মুখস্থ পছন্দই করি না, কিন্তু আবার বোঝাইতে গেলে অনেক টাইম লাগে, এই হচ্ছে সমস্যা। তো ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম কীভাবে ফ্লুইড ওভারলোড করে পড়লাম, সিএলডি কীভাবে ফ্লুইড ওভারলোড করে পড়লাম, সিসিএফ বা হার্ট ফেলিওর কীভাবে করে পড়লাম। দেন প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথি। প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথিটা কি? আমার যে জিআই সিস্টেম আছে, আমি একটা প্রোটিন খাইলাম, ধরি আমি একটা মাংসের টুকরা খাইছি প্রোটিন সমৃদ্ধ, এটা কোথায় আসবে? জিআইটিতে আসবে। যখন জিআইটিতে আসবে, এই প্রোটিনটা স্বাভাবিকভাবে ডাইজেশন হওয়ার পরে জিআইটির সেলে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসবে। বাট যদি কোনো কারণে পেশেন্টের এই জিআই সিস্টেমে, মানে মিউকোসাল ওয়াল সাপোজ মনে করি কোনো একটা ডিজিজ আছে, ডিজিজের জন্য এই যে প্রোটিনটা অ্যাবজর্পশন হয়েছে সেটা রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, উল্টা কী হইতেছে, রিঅ্যাবজর্পশন যখন হবে না সেই স্টুলে পাস হয়ে যাবে। তাহলে আমি শরীরে প্রোটিন খাচ্ছি কিন্তু সেটা অ্যাবজর্পশন করতে পারতেছি না, স্টুলে হারাই যাচ্ছে। এটা হচ্ছে কি? প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথি। মানে অ্যান্টেরিক সিস্টেমে এমন একটা প্যাথোলজি যেটার জন্য আমি প্রোটিন হারাই ফেলতেছি। প্রোটিন হারাই ফেলতেছি মানে কি? আমরা মনে রাখবো প্রোটিন মানে একটা জিনিস, অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন কম, অ্যালবুমিন যখন কম তখন হচ্ছে আমরা জানি অনকোটিক প্রেশার কমবে, পেশেন্টের ফ্লুইড ধরে রাখার ক্ষমতা কমবে, ইডিমা হবে। এক কথা 100 বার বলতেছি। আর রেনাল আর্টারি স্টেনোসিস কেমন হয় সেটা তো বলছি। ওকে, আর এখানে শুধু বলি না ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, এটা আমরা জেনে রাখবো, কিডনিতে আলোচনা করবো আর কি, হচ্ছে প্রাইমারি রেনাল ডিজিজ। ওকে, তাহলে এখানে দুইটা ছক আছে, আমরা জেনে রাখবো। এটা হচ্ছে সোডিয়াম একটা মানুষের প্রত্যেক দিন কতটুকু খাইতে হয়। প্রত্যেক কেজি ওয়েট অনুসারে তার 1 থেকে 2 মিলিমোল পার কেজি। তাহলে 70 কেজি ওজনের একটা মানুষের প্রত্যেক দিন সোডিয়াম খাইতে হবে 70 ইন্টু 1.5 বা 2, তাহলে অলমোস্ট কত হয়, এখানে 70 আর এখানে 30, 100 সামথিং আর কি। আর পটাশিয়ামের কথা যদি বলি, প্রত্যেক দিন খাওয়া উচিত 1 থেকে 1.5 প্রত্যেক কেজির জন্য। তাহলে যার 70 কেজি ওজনের একটা মানুষের প্রত্যেক দিন পটাশিয়াম দরকার 70 ইন্টু 1 or 1.5, মানে 70 থেকে অলমোস্ট 100-র মতন, এতটুকু তার পটাশিয়াম খাওয়া উচিত। এখানে লিখেই দিছে। তাহলে 70 কেজি ওজনে কতটুকু খাওয়া উচিত? 70 থেকে 105, আর এটা 105 থেকে 140। এটা মাস্ট টু নো, মুখস্থ করতে হবে, এটা তার বুঝার কিছু নাই, সংখ্যা মুখস্থ রাখতে হবে। আমরা এটা জেনে রাখবো, আমরা বলছি 5% ডেক্সট্রোজ, কী থাকবে? গ্লুকোজ থাকবে আর ক্যালোরি থাকবে। এখানে নো সোডিয়াম, নো ক্লোরাইড, এবং সে সব কম্পার্টমেন্টে ডিস্ট্রিবিউশন হচ্ছে। মনে হয় না আর কিছু বলার আছে এখান থেকে। দেন নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% স্যালাইন থাকে, এখানে কী থাকতেছে? সোডিয়াম এবং ক্লোরাইড। মজার বিষয় হচ্ছে দুইটাই সমান, 154। ওকে, দেন হার্টম্যান সলিউশন, আমরা বলছি হার্টম্যান সলিউশনে নর্মাল স্যালাইনের থেকে একটু কম সোডিয়াম থাকে। কতটুকু থাকে? 131। এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যেহেতু 131 থাকে আর নর্মাল স্যালাইন 154, এই জন্য বলতে পারি এখানে হাইপোনাট্রিমিয়া হয়। আর ক্লোরাইড কতটুকু থাকে? 131। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে কিছু ইলেকট্রোলাইট থাকে, যেমন পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, মোস্ট ইম্পর্টেন্ট ল্যাকটেট থাকে। এই জন্য হার্টম্যান সলিউশনের আরেক নাম হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট, কারণ এখানে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেট থাকে। এখন একটা এক্সট্রা জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে 3% সোডিয়াম ক্লোরাইডে কতটুকু সোডিয়াম থাকে, কতটুকু ক্লোরাইড থাকে। দরকার নাই, আমরা অলরেডি পড়ছি হচ্ছে 0.9% স্যালাইনে কতটুকু থাকে, ওইটাকেই জাস্ট 3 দিয়ে গুণ করে দিব, 0.9, আর এইখানে কত? 3%। তাহলে এক্সট্রা কতটুকু? এই 154কে যদি আমি 3 দিয়ে গুণ করি, এটা হচ্ছে 3.3 না, তো 0.1 কম। তাহলে 3 লিটারের জন্য 0.1 করে হলে 0.3 কম। তাহলে 154কে যদি আমি 3 দিয়ে গুণ করি, অলমোস্ট 508 আসে মেবি, আর এখানে লিখছে 512, তো এই কাছাকাছি পয়েন্ট আর কি। তো
তাহলে এখানে সোডিয়াম থাকে 512, অর্থাৎ ক্লোরাইড থাকে 512। তাহলে হাইপারভলিউমের একটা পেশেন্টের আমি ট্রিটমেন্ট কী দিব? তার ভলিউম ওভারলোড। আমার কাহিনী কী হইতেছে? ওয়াটার বেশি, সোডিয়াম বেশি। কি করতে হবে? সোডিয়াম কমাইতে হবে, ওয়াটার কমাইতে হবে। তাহলে ওয়াটার কমাবো কী দিয়ে? ডাইউরেটিক থেরাপি। ডাইউরেটিক থেরাপি কী কী আছে আমরা বলছি এইগুলা। ডাইউরেটিক থেরাপির মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এখানে কাজ করতেছিল কে? একটা ছিল HgL2। আমি এখানে বিস্তারিত যাব না, কারণ 1 নাম্বার অধ্যায় লেকচারে অনেক বড় করে এটা বুঝাইছি। HgL2 ইনহিবিটর। HgL2 ইনহিবিটর যদি দেই তাহলে কি হবে? ইউরিনে বেশি বেশি সোডিয়াম লস হবে, গ্লুকোজ লস হবে। সোডিয়াম বেশি লস হচ্ছে মানে কি? সাথে ওয়াটারও লস হবে। এই জন্য পেশেন্টের সোডিয়ামও কমবে, ওয়াটারও কমবে। তাহলে যার বেশি সোডিয়াম ছিল, বেশি ওয়াটার ছিল, এগুলো এখন নর্মালে চলে আসবে আস্তে আস্তে। 2 নাম্বারে কি ছিল? এখানে একটা এনজাইম ছিল কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করতেছিল কে? এসিটাজোলামাইড। এসিটাজোলামাইড কি করতেছিল এটাও বলছি। তো এসিটাজোলামাইডও আমার একটা ডায়ুরেটিক হিসেবে কাজ করতেছে। এছাড়া আমি কি দিচ্ছিলাম? অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে ছিল কি? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল। এটাকে ইনহিবিট করতেছি লুপ ডাইউরেটিক্স। তাহলে সে কি করতেছে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতে দিতেছে না, তো সোডিয়াম বেশি বেশি ইউরিনে অ্যাপিয়ার করতেছে, সোডিয়ামের সাথে ওয়াটার অ্যাপিয়ার করতেছে। এই জন্য পেশেন্টের কি হয়? ভলিউম কমবে, সোডিয়াম কমবে। আরেকটা ছিল কি? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইখানে কে কাজ করতেছিল? সোডিয়াম ক্লোরাইড কাউন্টার ট্রান্সপোর্টার বা এক্সচেঞ্জার। তাহলে সে এইটা যদি ব্লক করে দিই আমি থায়াজাইড ডাইউরেটিক্সের মাধ্যমে, সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে দিবে না। তো এই সোডিয়াম কোথায় অ্যাপিয়ার করবে? ইউরিনে। এভাবে সে কী করতেছে? সোডিয়াম বেশি বেশি অ্যাকসেপ্ট করার মাধ্যমে শরীরের ফ্লুইড ব্যালেন্স রাখতেছে। এরপরে কি হচ্ছে? অ্যালডোস্টেরন কোথায় কাজ করতেছিল? ইনাক চ্যানেল। ইনাক চ্যানেলের কাজ হচ্ছিল সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা। এখন যদি আমি একটা ড্রাগ খাই যেটা এই ইনাক চ্যানেল কাজ করতেছিল কার উপরে ভিত্তি করে? অ্যালডোস্টেরনের উপরে ভিত্তি করে। তাহলে আমি যদি একটা পেশেন্টকে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দেই, অ্যালডোস্টেরনের আরেক নাম কী ছিল? মিনারেলুকর্টিকয়েড। আমরা পড়ছিলাম না 4th ইয়ারে ফার্মাকোলজিতে? মিনারেলুকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই মিনারেলুকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যদি দেই কাউকে, মানে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তো ওই পেশেন্টের কী হবে? অ্যালডোস্টেরনটা কাজ করতে পারবে না এই সেলের উপরে। যখন কাজ করতে পারবে না তখন ইনাক চ্যানেল কাজ করবে না, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না। তো সোডিয়ামটা কোথায় অ্যাপিয়ার করবে? ইউরিনে। বোঝা গেল? ওকে, মানে এইখানে আমরা অলমোস্ট কিডনির 30% পড়া পড়ে ফেলছি। আরেকটা আছে কি? ম্যানিটল। ম্যানিটলও একটা অসমোটিক ডাইউরেটিক্স। ম্যানিটল কীভাবে কাজ করে? ম্যানিটলটাই শুধু আমরা বলি নেই। ম্যানিটল এটা সাধারণত আমরা কোথায় দিই? সেরেব্রাল ইডিমার পেশেন্টের ক্ষেত্রে বা সেরেব্রাল প্রেশার কমানোর ক্ষেত্রে। সে কীভাবে কাজ করতেছে? ম্যানিটল হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হবে। এই যে ফিল্টার হতেছে সে একটু রিঅ্যাবজর্পশন হবে না, সে সরাসরি কোথায় অ্যাপিয়ার করবে? ইউরিনে। রিঅ্যাবজর্পশন হবে না। কিন্তু কাহিনী হচ্ছে এই ম্যানিটল অসমোটিক ড্র্যাগের মাধ্যমে তার সাথে ওয়াটারও নিয়ে আসবে এবং ওয়াটারও ইউরিনে অ্যাপিয়ার করবে। তাহলে ম্যানিটল একটা ডাইউরেটিক্স। দেখি ওরা বইয়ে কি লিখছে। ডায়াবেটিক থেরাপি। ডায়াবেটিক থেরাপি দিব কাদের? হাইপারভলিউমা যাদের আছে, হাইপার টেনশন যাদের আছে। 1 নম্বরে কি? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যেমন এসিটাজোলামাইড। এসিটাজোলামাইডের সাইড ইফেক্ট কি? মেটাবলিক অ্যাসিডোসিস করতে পারে, আমরা বলছিলাম অ্যাসিডোসিস করে কিন্তু। হ্যাঁ, কীভাবে কাজ করে এগুলো আমরা ফার্স্টের চ্যাপ্টারে মানে অধ্যায় লেকচারে পড়ছি। সে কী করে? মেটাবলিক অ্যাসিডোসিস, এইগুলোও বলছি। দেন HgL2 ইনহিবিটর, যেটা আমরা হার্ট ফেলারের পেশেন্টের দেই। উদাহরণ হচ্ছে ডাফা গ্লিফ্লুজোলিন আর হচ্ছে কানাগ্লিফজোলিন। আমরা মনে রাখবো লোজিন। লোজিন শেষে আসে মানে হচ্ছে HgL2 ইনহিবিটর। এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক।
থেরাপি দিই, আবার হার্ট ফেলারের পেশেন্টের দিই। তার সাইড এফেক্ট কী সবগুলাই বলছি আমরা। ডায়াবেটিক কিটোসিডোসিস করে, হিটেই করে, এই দুইটা মনে রাখবো বেশি। এরপর লুপ ডায়াবেটিক্স দেই, কোথায় কাজ করে, কীভাবে কাজ করে বলছি। এটা যেমন ফ্লোসেমাইড, টোরসেমাইড উদাহরণ এগুলো। সাইড এফেক্ট কী সেগুলোও বলছি। সাইড এফেক্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস করবে। আর কি করবে? হাইপোক্যালসিমিয়া, মানে ইউরিনে ক্যালসিয়াম বেশি বেশি পাস করতেছে, যার জন্য ব্লাডে ক্যালসিয়াম কমে যাবে। এই দুটা মাস্ট টু নো। আর থায়াজাইড ডায়াবেটিক্স কী হচ্ছে, কীভাবে কাজ করে বলছি, কি করে কিন্তু এখানে কি বলছি, মেটাবলিক অ্যালকালোসিস এইখানেও হবে, বাট হাইপো ক্যালসিমিয়া না হয়ে এখানে হবে হাইপার ক্যালসিমিয়া, কারণ ইউরিনে ক্যালসিয়াম পাস করতেছে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হাইপার দিবে পেস লাগাইয়া। তারপর হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। কেন আমরা স্পাইনোল্যাকটোনকে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স বলি সেটা আমরা ওই দিন লেকচারে বলছি, আবার একটু রিভাইজ করি। সে হচ্ছে ইনাক চ্যানেলের উপরে কাজ করতে পারতেছে না, যেহেতু অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এখানে কাজ করতেছে। স্পাইনোল্যাকটোন একটা অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। সো স্পাইনোল্যাকটোন যখন ইনাক চ্যানেল কাজ করতে দিবে না, তখন সোডিয়াম অ্যাবজর্পশন কমে যাবে। আমি বলছিলাম যখন সোডিয়াম অ্যাবজর্পশন বাড়ে, তখনই কেবল পটাশিয়াম এবং প্রোটন লুমেনে রিলিজ হওয়ার মাধ্যমে ইউরিনে পাস হয় এবং পেশেন্টের হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস হয়। বাট এইখানে পেশেন্টের কী হচ্ছে, এই চ্যানেলকে ব্লক করে দিছি, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, যেহেতু রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, পটাশিয়ামও লুমেনে পাস হয় না, প্রোটনও লুমেনে পাস হয় না। এই জন্য পেশেন্টের পটাশিয়ামটা হারায় না, পটাশিয়াম ব্লাডে নর্মাল লেভেলেই থাকে। এই জন্য এটাকে বলতেছি পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। এটার সাইড ইফেক্ট কী সেটাও আমরা আগের অধ্যায়ে আলোচনা করছি, মানে লেকচারে। এছাড়া কি আছে, অ্যামিলোরাইড এবং ট্রিয়ামটেরিন, এটা জানতে হবে। তাহলে এগুলা হচ্ছে মাস্ট টু নো, কিন্তু মুখস্থ করার দরকার নেই। আরেকটা হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স, যেমন ম্যানিটল, কোথায় দিই, মাস্ট টু নো, সেরেব্রাল ইডিমাতে দিই। অ্যান্ড ক্লিনিক্যাল ইউজ অফ ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স দেওয়ার সুবিধা কী, আমরা পেশেন্টের ভলিউম কমাইতে পারতেছি, যার মাধ্যমে বিপিটা কন্ট্রোলে রাখি, যাদের মানে বুলিমিয়া আছে। এখন এই যে ডায়াবেটিক্সগুলা, এই ডায়াবেটিক্সগুলা বেশিরভাগই কি সালফোনামাইড। সালফোনামাইড কী করে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেয়, যেমন ওই যে অ্যালার্জিক রিয়াকশন, ব্রঙ্কোস্পাজম, এগুলা। আর মজার বিষয় হচ্ছে, এই যে ডায়াবেটিক্স যেগুলো আমরা খাই, এগুলা ব্লাডের মাধ্যমে গ্লোমেরুলাসে গিয়ে ফিল্টার হয় না, কারণ ডায়াবেটিক্সগুলা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম প্লাজমা প্রোটিনের সাথে কিছু ড্রাগ বাইন্ড করে, যেমন অ্যাসপিরিন ছিল, ফেনাইটয়েন ছিল, ঠিক আছে না? তো এরকম ডায়াবেটিকও প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। আর প্লাজমা প্রোটিন তো অনেক বড় সাবস্টেন্স, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, এগুলা। তো অ্যালবুমিন কি হয় না, নর্মাল একটা কিডনির গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয় না, যেহেতু অ্যালবুমিনের সাথে ডায়াবেটিক্সগুলো বাউন্ডেড থাকে, তো এরাও ফিল্টার হয় না। তাহলে ডায়াবেটিক্স কাজ করে কীভাবে, লুমেনে তো যাইতে হবে। ডায়াবেটিক্স তো কাজ করতেছে লুমেনের সেলগুলার যেই চ্যানেলগুলা, সেইগুলাতে সে ফিল্টার হয়ে যাইতে পারতেছে না। তাহলে কীভাবে যায়, সে এই যে সেল আছে, সেলের মাধ্যমে অ্যাক্টিভলি সিক্রেট হয়, ব্লাড থেকে ঢুকে সেলে, সেল থেকে আসে লুমেনে, এই লুমেনে আইসা তারা এখানে ব্লক করে দিতেছে অ্যাক্টিভ সিক্রেশনের মাধ্যমে, অথবা এই সেলের ভিতর থেকেই ব্লক করতে পারতেছে। আচ্ছা, এখন যদি একটা পেশেন্টের সিক্রেটই থাকে অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তখন তো এই যে সেলগুলা যেগুলো সিক্রেট করতেছিল ডায়াবেটিক্সগুলা, সেগুলো কাজ করতে পারবে না, পারবে না। তখন ডায়াবেটিক্সগুলা আর এই সেলের চ্যানেলগুলোর উপরে কাজ করতে পারবে না। এই জন্য সিকেটির পেশেন্টের ডায়াবেটিক রেজিস্ট্যান্স হইতে পারে। ঠিক আছে, ডায়াবেটিক্স আমি দিতেছি কিন্তু তেমন একটা ইফেক্ট পাইতেছি না। আবার ডায়াবেটিক্স কী করতে পারে, গাউট, এটা আমরা পড়বো রিমাটোলজিতে। গাউটের কজের মধ্যে একটা কজ হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স।
ওকে, কারণ তারা ইউরিক অ্যাসিডের সিক্রেশন বাড়ায়। ওকে, এরকম ডায়াবেটিক রেজিস্ট্যান্স হতে পারে কোন কোন কন্ডিশনে? মাস্ট টু নো। একটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট, তারপর হচ্ছে সোডিয়াম মেকানিজম অ্যাক্টিভেশনে যদি কোনো সমস্যা, বা অ্যাক্টিভেশন অফ সোডিয়াম রিটেইনিং মেকানিজম আর কি। এছাড়া ওরাল বায়ো অ্যাভেলেবিলিটি যদি কমে যায়, যেমন আমি ডায়াবেটিক্স খাচ্ছি কিন্তু জিআইটি দিয়ে রিঅ্যাবজর্পশন করতে পারতেছি না, যেমন পেশেন্টের হার্ট ফেইলিওর। যেই সকল পেশেন্টের হার্ট ফেইলিওর তাদের জিআইটি কী হয়, জিআইটির যে ভেসেল সেইগুলা কনজেস্টেড হয়, মানে বেশি বেশি ব্লাড এখানে আর কি জমতে থাকে, যেহেতু তারা ড্রেন হয়ে হার্টে যেতে পারে না। তখন কী হইতেছে, জিআইটি থেকে এই যে ড্রাগটা আমি খাইছি সেটা অ্যাবজর্পশন হইতে পারে না। যখন অ্যাবজর্পশন হইতে পারে না তখন তো সে কাজও করতে পারবে না। দ্যাটস ওয়াই হার্ট ফেলিওরের পেশেন্টকে আমরা ডায়াবেটিক্স মুখে খাওয়ানোর থেকে আইবি দিলে বেস্ট। ঠিক আছে, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে বলছি একবার। এছাড়াও যাদের রেনাল ব্লাড ফ্লো কম, এদেরও কী হবে, ডায়াবেটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এখন এই অধ্যায়ে একটা জিনিস যদি জানতে হয়, এটা হচ্ছে সেইটা, এবারও পরীক্ষায় আসছে। অ্যাডভার্স সাইড ইফেক্ট অফ লুপ অ্যান্ড থায়াজাইড ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্সে কী হবে আমরা বলছি, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলের উপরে কাজ করে, প্লাস সে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন কমায়। সো পেশেন্টের কী হবে, ম্যাগনেসিয়াম কমে যাবে, ক্যালসিয়াম কমে যাবে। দেখি লুপ ডায়াবেটিক্স প্রথমে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম কমে যাচ্ছে, ক্যালসিয়াম কমে যাচ্ছে, হাইপো ক্যালসিয়ামে। দেখি এইখানে কিন্তু লিখছে ক্যালসিউরিয়া, মানে হচ্ছে ইউরিনে, যেমন হাইপো ক্যালসিউরিয়া মানে ইউরিনে ক্যালসিয়াম কম পাস হচ্ছে, বাট ব্লাডে কি হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া। এটা হচ্ছে লুপে, লুপ ডায়াবেটিক্সে, নট থায়াজাইড। লুপ ডায়াবেটিক্সে ইউরিনে ক্যালসিয়াম বেশি পাস হচ্ছে, মানে হাইপার ক্যালসিউরিয়া, বাট ব্লাডে হাইপো ক্যালসিউরিয়া, যদি লুপের কথা বলি। বাট থায়াজাইড ডায়াবেটিসে কী হচ্ছে, উল্টা, ইউরিনের মধ্যে ক্যালসিয়াম কম পাস হচ্ছে, মানে হাইপো ক্যালসিউরিয়া, বাট ব্লাডের মধ্যে হাইপার ক্যালসিউরিয়া। মনে থাকবে? এটা আমরা একটু আগেও বলছি যে একটা জিনিস জানতে হলে সেটা এটা জানতে হবে, দুইটার মধ্যে পার্থক্য মাস্ট টু নো। আর দুইটার মধ্যে কী হবে, যেহেতু ডায়াবেটিক ফ্লুইড আমি শরীর থেকে বেশি বেশি পাস করতেছি প্রস্রাবের মাধ্যমে, তো পেশেন্টের ফ্লুইড কমে যাবে, হাইপোভলিমিয়া হবে, হাইপোনেট্রিমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে, হাইপোম্যাগনেসিমিয়া হবে। ডান। তারপরে হাইপার ইউরেসিমিয়া হইতে পারে। হচ্ছে মেটাবলিক সাইড ইফেক্ট কী হয়, হাইপার গ্লাইসেমিয়া, দেন হাইপার লিপিডিমিয়া হইতে পারে। মিসেলানাসের মধ্যে কী হইতে পারে, ইরেকটাইল ডিসফাংশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, একুইড প্যানক্রিয়াটাইটিস, কোলেসিস্টাইটিস। তাহলে এইটুকু হচ্ছে মাস্ট টু নো, এইটুকু হচ্ছে মাস্ট টু নো। সবগুলাই জানবো, বাট এইগুলা আর এটা হচ্ছে মাস্ট টু নো। একুইড প্যানক্রিয়াটাইটিস আর কোলেসিস্টাইটিস করতে পারে। ওকে, আমরা কি বলছিলাম যে লুপ ডায়াবেটিক্স সে কাজ করে কোথায়, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলে। আর থায়াজাইড ডায়াবেটিক্স কোথায় কাজ করে, সোডিয়াম ক্লোরাইড বা চ্যানেলের উপরে আর কি। তো লুপ ডায়াবেটিক্স যখন সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইডকে ইনহিবিট করে, তখন যেই সাইড ইফেক্টগুলো পাবো, যেমন হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস, এই সেম জিনিসগুলো আমরা একটা ডিজিজে পাই, কনজেনিটাল যে ডিজিজ, তার নাম হচ্ছে বার্টার সিনড্রোম। কী নাম, বার্টার সিনড্রোম। আর এইখানে থায়াজাইড ডায়াবেটিক্স যখন সোডিয়াম ক্লোরাইড
মানে চ্যানেলকে ব্লক করতেছিল, তখন কি হইতেছিল, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপার ক্যালসিমিয়া। এই সেম জিনিসগুলো আমরা আর কোথায় পাবো? জিটেলম্যান সিনড্রোম। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমরা কি বলছিলাম, কিছু চ্যানেল আছে, এই সবগুলা চ্যানেলই যদি নষ্ট হয় তখন তার একটা জিনিস পাবো, ওইটাকে বলি ফ্যানকনি সিনড্রোম। তাহলে একটা পেশেন্টের যদি আমি হাইপোনেট্রিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া অথবা মেটাবলিক অ্যাসিডোসিস এই জিনিসগুলো পাই, তাহলে হচ্ছে ফ্যানকনি সিনড্রোম। এগুলো আমরা আরও পড়ব। আর যদি লুপ ডায়াবেটিক্সের মতন ফিচার পাই, সেটা হতে পারে বার্টার সিনড্রোম। আর থায়াজাইড ডায়াবেটিক্সের মতন ফিচার যদি পাই, সেটা হতে পারে জিটেলম্যান সিনড্রোম। এখন কনফিউশন বাজে কি, যে লুপ ডায়াবেটিক্সের মতন কাজ করে বার্টার না জিটেল। তো আমরা মনে রাখবো কীভাবে, এবিসিডি লেখার ক্ষেত্রে প্রথমে কি আসে, বি, এরপরে আসে জি, তাই না, সিরিয়াল ওয়াইজ। আর টিউবুলের কথা যদি বলি, টিউবুলের মধ্যে প্রক্সিমাল কোন বলে যে টিউবুল প্রথমে, এরপরে ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, এরপরে না অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে এখানে আগে কোন অংশটা টিউবুলের, আগে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্প, তারপরে না ডিসেন্ডিং ডিস্টাল কনভলিউটেড। অ্যাসেন্ডিং লিম্পে কাজ করে কে, লুপ ডায়াবেটিক্স। কোন কনজেনিটাল ডিজিজ, বার্টার। তাহলে অ্যাসেন্ডিং লিম্ব যেহেতু আগের অংশ, তাহলে এখানে বি দিয়ে শুরু হবে, এ বি সি ডির মধ্যে বি তো আগে, তারপরে না জি, আর পরে কি জি। তাহলে ডিস্টালে কি হবে, যেহেতু এটা কিডনির ডিস্টাল অংশ বা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্পের পরে, যেহেতু পরে, তাহলে বির পরে জি আসবে, তাহলে বার্টার সিনড্রোম হয় অ্যাসেন্ডিং লিম্বে। আর জিটেলম্যান সিনড্রোম কোথায় হয়, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। এগুলো হচ্ছে কনজেনিটাল ডিজিজ। সেম জিনিস, লুপ ডায়াবেটিক্স তো আমরা ড্রাগ দেওয়ার মাধ্যমে পাচ্ছি সাইড ইফেক্টগুলো, বাট এই সাইড ইফেক্টগুলো যদি কনজেনিটালি থাকে একটা পেশেন্টের, ওইটাকে বলতেছি বার্টার। আর থায়াজাইডের মধ্যে যেই সিমটমগুলো পাই, মানে ড্রাগ দেওয়ার পরে সাইড ইফেক্ট, ওই সাইড ইফেক্টগুলো যদি থাকে পেশেন্টের কনজেনিটালি, তখন তাকে আমরা বলি জিটেলম্যান সিনড্রোম। ওকে, থ্যাংক ইউ।